হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গণিতের রাজ্যে তোমাদের সবাইকে স্বাগতম। আমি হাবিবুল্লাহ খান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের কম্পিউটার সায়েন্সে। আজকে আমরা ডিসকাশন করব তোমাদের ব্যবহারিক জ্যামিতি বা সম্পাদ্য রিলেটেড যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে। এটার প্রথমত আমরা বেশ কিছু বেসিক রিলেটেড টপিক দেখব বা কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিব। পরবর্তীতে ত্রিভুজ এবং চতুর্ভুজের যে ম্যাথগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। সো চলো ভাইয়ারা, আমরা দেরি না করে আস্তে আস্তে কাজ শুরু করি। আর তোমরাও যেটা করতে পারো সেটা হচ্ছে খাতা এবং কম্পাস নিয়ে তোমরাও একটু সাথে সাথে প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে তোমাদের বিষয়গুলো আরও ভালো করে মনে থাকবে। সো দেরি না করে চলো আমরা কাজ শুরু করি। আমরা আস্তে আস্তে স্টার্ট করছি। সো প্রথম টপিকের কথা যদি বলি, এটা হচ্ছে আমাদের কোণ সম্পর্কিত আলোচনা বা কোণ সম্পর্কিত ডিসকাশনের বিষয়গুলো। এগুলো আমরা 9-10 বা বেসিক্যালি ছোট থাকতেও পড়ে এসেছি। তবে আমাদের এটা নাম্বার মানে 2 নাম্বারের যে প্রবলেমগুলো আসে সেখানে বেশ ইম্পর্টেন্ট। সো এটা আমরা সেখানে আমাদের বেশ কাজে লাগবে। সো ছোট্ট করে আমরা একটু দেখে নিই, পরবর্তীতে আমাদের অন্যান্য টপিকে আমরা মুভ অন করব। সো প্রথম টপিক যদি বলি, দেখতেই পাচ্ছ 60 ডিগ্রি কোণ আঁকতে বলতেছে। সো যদি বলি একেবারেই সোজা, প্রথমত এরকম আমরা একটা আনুভূমিক রেখা টেনে নিলাম। পরবর্তীতে আমরা মূলত কম্পাসটা বের করব। এই তো কম্পাসটা নিলাম। এই কম্পাসটা দিয়ে আমরা 60 ডিগ্রি ড্র করব। সো 60 ডিগ্রি আঁকার ওয়েটা কি? আমাদের নিয়মটা হচ্ছে এই কম্পাসটাকে ধরে তুমি এরকম একটা বৃত্তচাপ আঁকো। সুন্দর মতো আঁকা হয়েছে, ভালো। এই যে বৃত্তচাপটা আঁকছো তার এই দৈর্ঘ্যটাকে আমি বললাম এ একক দৈর্ঘ্যে। ওকে, সো এটা আমি বৃত্তচাপ আঁকলাম। সেকেন্ড কাজটা করবা যেটা, সেটা হচ্ছে এই যে চোখা প্রান্তটাকে এই বিন্দুতে নিয়ে আসবা। আনার পরে তুমি এখান থেকে এরকম আরও একটা বৃত্তচাপ আঁকবা। আঁকা হইল, ভেরি গুড। সো তুমি যদি এটা করো, তুমি চেক করবা যে তোমার এখানে ঠিক এই পয়েন্টে একটা ছেদবিন্দু তৈরি হয়েছে। এখন তোমার কাজ শেষ। যেটা করা লাগবে সেটা একেবারেই সিম্পল। জাস্ট এই পয়েন্ট থেকে শুরু করে এরকমভাবে টেনে বর্ধিত করে দিবা। তাহলে যেটা পাচ্ছ সেটাই আমাদের মূলত কোণটা, বা এটাই আমাদের মূলত 60 ডিগ্রি। ওকে, সো সিম্পল জিনিস, দুইটা বৃত্তচাপ এঁকে ছেদবিন্দু দিয়ে বাড়াই দিলেই আমরা মাঝখানে 60 ডিগ্রি পেয়ে যাই। সো এটা আমরা ছোটোবেলাও পড়ে এসেছি, প্রবলেম নেই। বাট এটা বলার মেইন রিজনটা আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই। কোয়েশ্চেনটা এই যে দেখো ভাইয়া, এই অ্যাঙ্গেলটাকে আমরা 60 ডিগ্রি বলতেছি, তাই না? এখন এটা যে 60 ডিগ্রি, এটা তুমি কেন বিশ্বাস করতেছো? তোমার বইয়ে দেওয়া সেই জন্য? তোমার কোন টিচার বলতে সেই জন্য? আমি বলতেছি সেই জন্য? আসলে ম্যাথস তো ভাই এভাবে কাজ করে না। তোমাকে প্রত্যেকটা বিষয়েরই একটা প্রুফ বা প্রমাণ জানা লাগবে। সো আমরা এই জিনিসটাকে যে কেন 60 ডিগ্রি বলতেছি এটারও একটা রিজন আছে। সো আমরা ছোট্ট করে চলো দেখে নিই যে এই অ্যাঙ্গেলটা যে আদৌ তোমার 60 ডিগ্রি হয় তার প্রমাণটা কি, বা তা কেন কাজ করতেছে। সো চলো আমরা ছোট্ট করে নেক্সট পেজে যে এই বিষয়টা ক্লিয়ার করে নেই, তাহলে আমাদের বিষয়টা বুঝতে আমাদের ইজি হবে। ওকে, সো আমাদের তাহলে আমরা যদি রাফলি ছবিটা আঁকি, ছবিটা এরকম ছিল। একটা আনুভূমিক লাইন, এর মধ্যে আমরা এরকম একটা ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকছিলাম, তাই না? ওকে, সো এরকম একটা ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকছিলাম। এই বৃত্তের ব্যাসার্ধটাকে আমি বললাম এ। ঠিক আছে, ভালো। এরপরে করছিলাম কি, তুমি যদি চেক করো যে এইটুকু যে দৈর্ঘ্য, একই ব্যাসার্ধ নিয়ে আমি এখান থেকে এরকম আরও একটা বৃত্তচাপ আঁকছিলাম। সো এই পয়েন্ট থেকে কেন্দ্র করে এরকম আরও একটা বৃত্তচাপ আঁকছিলাম, তাই না? এটাই ছিল বেসিক্যালি লজিক। তুমি যদি এই কনসেপ্টটা বুঝো, তাহলেই দেখবা তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমাকে যদি এখানে বলি ভাইয়া দেখো তোমার এই দৈর্ঘ্যটা কি, এটা বৃত্তের ব্যাসার্ধ, যেটা বলতেছি এ। ভালো, তুমি যদি এই পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত যাও, এই দৈর্ঘ্যটা কি ভাইয়া? এটাও তুমি যদি দেখো, এই যে এখানে যে একটা বৃত্তচাপ আঁকছি এরকম, তার ব্যাসার্ধ না? হ্যাঁ ভাইয়া, অবশ্যই ব্যাসার্ধ। তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? এটার দৈর্ঘ্য হবে তোমার এ। ভালো। থার্ড অফ অল, তুমি এই পয়েন্টকে কেন্দ্র করে তুমি যদি এই দৈর্ঘ্যটাও আবার যদি চেক করো, এটাও কত আসে দেখো তো। এই যে দেখো, এটা তোমার বৃত্তটা, এটা বৃত্তটার এই কেন্দ্রর সাপেক্ষে এই বৃত্তের ব্যাসার্ধ। সো এই ব্যাসার্ধটাও কত ছিল? আমি সেম ব্যাসার্ধ নিছিলাম, তাহলে এটাও তোমার এ। ওকে, সো নিচেরটা এ ধরে নিছিলাম আমরা। বৃত্তের ব্যাসার্ধগুলো যেহেতু সমান,
তো আমরা এটাকেও আমরা আসলে একই এ বলতে পারতেছি, একইভাবে আমরা এখান থেকে এতটুকুকেও আমরা আসলে এ বলতে পারতেছি, কারণ কি এটা হচ্ছে তোমার এই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, সো আমরা তাহলে হচ্ছে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি। তুমি যদি চেক করো এইটা এ, এইটা এ, এইটা এ, ত্রিভুজটার তিনটা বাহুর দৈর্ঘ্য কি ভাই তোমার সমান আসতেছে না? সমান আসতেছে। তিনটা বাহুর দৈর্ঘ্য যদি তোমার সমান হয় তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের জন্য আমরা কি পড়ছিলাম, তোমার প্রত্যেকটা কোণের মান কত? 60 করে। সো এই জন্য আমরা আসলে বলি যে তোমার যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে তোমার মূলত 60 ডিগ্রি। সো এটা ছোট্ট একটা সূক্ষ্ম একটা কনসেপ্ট, বাট আমরা যদি জেনে রাখি আমাদের হচ্ছে বেসিকটা বা লজিকটা আসলে ক্লিয়ার থাকলো। সো বেসিক্যালি আমরা তাহলে 60 ডিগ্রি আঁকা শিখলাম। তোমার মাঝখানের অ্যাঙ্গেলটা আদৌ তোমার 60 ডিগ্রি হচ্ছে কেন সেটা আমরা একটু দেখে নিলাম। পরবর্তীতে আমরা ছোট্ট করে আমরা নেক্সট আরও দু একটা টপিক আমরা একটু দেখে রাখি। সো 60 আঁকা হইলো, এরপর হচ্ছে তোমার 120 ডিগ্রি বা 120 ডিগ্রিটা আমরা হচ্ছে একটু আঁকা দেখব। সো এটার জন্য একই রকম নিয়ম বলতে গেলে এরকম একটা আনুভূমিক রেখা আঁকলাম আগে, তারপর ভাই আমার কম্পাসটা বের করা লাগবে। এই তো সুন্দর মতো কম্পাসটা নিয়ে আসলাম। এখন কম্পাসটা দিয়ে করবো কি 120 ডিগ্রি আঁকবো, তাই না? সো আগের মতো এরকম একটা বৃত্ত আঁকো, আঁকা হয়েছে। এখন তুমি এই চোখা প্রান্তটাকে এই জায়গায় নিয়ে যাও, নিয়ে গেলাম, ভালো। নেওয়ার পরে যেটা করবা সেটা হচ্ছে এই কম্পাসটা দিয়ে তুমি একে এই যে এখানে নেওয়ার পরে, আচ্ছা যাও জাস্ট এক মিনিট, ঠিক আছে, এখানে নেওয়ার পরে যেটা করবা তুমি এই কলমটা দিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবা। আঁকা হয়েছে, ভালো। নেওয়ার পরে আবার যেটা করা লাগবে চোখা প্রান্তটাকে এই জায়গায় নিয়ে যাও, নেওয়ার পরে এখান থেকে আরও একটা বৃত্তচাপ আঁকো। যদি কমপ্লিট করো তাহলে যেটা দেখতেছো সেটাই আমার মূলত 120 ডিগ্রি ড্র করার হচ্ছে প্রসেসটা। সো প্রথমত আমরা হচ্ছে এখান থেকে এতটুকু বা 60 ডিগ্রি ড্র করলাম বা 60 ডিগ্রি আমরা ড্র করলাম। করার পরে আমরা যেটা করলাম এখান থেকে আমরা আরও একটু অংশ আসলে কেটে নিলাম। সো আমরা যদি তাহলে কথা বলি আমাদের কোনটা কি হবে, এখান থেকে শুরু করবা, জাস্ট এক মিনিট, এই যে এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করে এইভাবে তুমি যদি বর্ধিত করে দাও তাহলে এই মাঝে যে অ্যাঙ্গেলটা পাবা এটাই হচ্ছে তোমার আসলে 120 ডিগ্রি। ওকে, সো 60 ডিগ্রির ক্ষেত্রে তোমার এটা একবার করা লাগছিল, 120-র ক্ষেত্রে একবার দুইবার, দুইবার যেহেতু করা লাগছে তাই ডাবল হয়ে এটা 120 হয়ে গেছে। সো এটা হচ্ছে 120, 60, 120 আঁকা হয়ে গেছে। নেক্সট আমাদের হচ্ছে একটা আরেকটা বিষয় দেখা লাগবে, সেটা হচ্ছে যে কোনো কোণকে তুমি যদি সমদ্বিখণ্ডিত করতে চাও বা অর্ধেক করতে চাও তার জন্য প্রসেসটা কি, এগুলো আমাদের পরবর্তীতে প্রত্যেকটা সম্পাদ্যে কাজে লাগবে, বুঝছো? সো আমাদের জেনে রাখাটা ইম্পর্টেন্ট। সো চলো আমরা হচ্ছে বিষয়টা আসলে দেখি। সো তোমাকে কোয়েশ্চেনে বলতেছে একটা এরকম একটা রেখা আছে, তারপরে এরকম আরেকটা রেখা আছে, মাঝখানে তোমার এরকম একটা কোণ আছে। সো তোমাকে কোয়েশ্চেনে বলতেছে এই যে কোণটা দেখতেছো তাকে তুমি অর্ধেক করে ভাগ করে দিবা, সো এই কোণটাকে এরকম অর্ধেক করে দিবা। সো চলো ভাই আমরা একটু কম্পাসটা নিয়ে নিই, তাহলে আমাদের জন্য বিষয়টা দেখতে ইজি হবে। সো আমরা হচ্ছে এটা চলো এখানে বিষয়টা দেখে নিই। ওকে, সো আমাদের এই অ্যাঙ্গেলটাকে আসলে আমাদের টার্গেট অর্ধেক করা বা সমদ্বিখণ্ডিত করা, তার জন্য যে প্রসেস সেটা হচ্ছে অনেকটা এরকম সিম্পল জিনিস। তুমি যে কোনো একটা জায়গায় নাও, এরকম একটা বৃত্তচাপ আঁকো। হ্যাঁ, আঁকা হয়েছে, ভেরি গুড, সুন্দর। তারপরে যেটা করবা এই চোখা প্রান্তটাকে এই জায়গায় নিয়ে আসো, আনলা, ভেরি গুড। তারপরে তুমি এই কম্পাসটাকে এরকম করো, কাটা হয়ে গেল, সুন্দর। এরপরে এই যে এই প্রান্তটা হয়ে গেল না, আর কোনটা বাকি আছে তোমার? উপরে এখানে আরেকটা প্রান্ত বাকি আছে, এই কম্পাসটাকে এরপর উপরের প্রান্তে নিয়ে যাও, নেওয়ার পরে সেম কাজটা তুমি আসলে এখানে আবারও করো। এই তো দেখো তোমার আসলে এরকম একটা ছবি হয়ে গেছে। সো তুমি যদি তাহলে দেখো তোমার হচ্ছে তাহলে পয়েন্ট কোনটা পাইছো, পয়েন্ট পাইছো আসলে তোমার হচ্ছে এই যে সুন্দর একটা পয়েন্ট পাইছো। তাহলে তোমার সমদ্বিখণ্ডিত করার ওয়ে কি হবে, এখান থেকে বসে এটা যোগ করে বাড়ায় দাও, এই যে যেটা দেখতেছো এই মাধ্যমে আসলে তুমি আসলে যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারো। সো এটা শুধু এখানে না, প্রত্যেকটা সম্পাদ্যতি আমাদের কাজে লাগবে। সো প্রসেসগুলো আমরা আসলে এরকম ছোট ছোট পিস বাই পিস হিসাবে আমরা হচ্ছে মনে রাখার ট্রাই করব। এটাও কেন কাজ করে এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা একটু চিন্তা করবা যে আমি যে ছবিটা আঁকলাম, আঁকার ফলে এই কোণটা
আদৌ তোমার হচ্ছে দুইটা সমান ভাগে ভাগ হইছে কিনা, কিংবা হইলেও কেন হইছে, এই প্রমাণটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। কারো জানতে ইচ্ছে হলে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে হচ্ছে রিপ্লাই হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিব। সো দিস ইজ যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করার ওয়ে। এরপর আমরা তাহলে ছোট্ট করে আমরা আরও কয়েকটা বিষয় আমরা দেখে নিতে পারবো। আমরা 90 ডিগ্রি ড্র করার ওয়েটা দেখি। 90 ডিগ্রি আঁকতে গেলেও একই রকম কাজ। আমরা হচ্ছে এই আনুভূমিক একটা রেখা আঁকলাম। এরপর যেটা করব, আমরা হচ্ছে কম্পাসটা একটু নিয়ে নিই। There it is. ওকে, সো কম্পাসটা দিয়ে যেটা করব, এরকম একটা বৃত্তচাপ আঁকবো। আঁকা হয়েছে, ভালো। এখন তুমি যেটা করো, 120-এর জন্য যে কাজগুলো করছিল না, 120 ডিগ্রি আঁকতে গেলে এখানে আসলে সিমিলার কাজগুলো তুমি এখানে রিপিট করবা। সো তুমি হচ্ছে এখানে একটা আঁকো, চোখা অংশটাকে এই জায়গায় নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকো। দুইটা বৃত্তচাপ আঁকলাম, হ্যাঁ, সুন্দর মতো আঁকা শেষ। আমি একটু বিষয়টা সুন্দর করে দিই। ওকে, দুইটা বৃত্তচাপ আমাদের হচ্ছে আঁকা হয়ে গেছে। এখন তুমি যদি চেক করো 90 ডিগ্রি আঁকার কনসেপ্টটা কি, দেখো ভাই, তুমি এই পর্যন্ত তুমি যদি চেক করো, এতটুকু কি ভাই, এইটুকু হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাই না? আমরা শুরুতেই দেখে আসছি। অবশ্যই এইটুকু যদি 60 হয়, তোমার এই পর্যন্ত যদি তুমি চেক করো, এইটা কি তোমার আরও 60 ডিগ্রি, তাই না? এই যে 60 আর 60, এই 2 60 মিলে তোমার 120 বানাইতো। ভেরি গুড, সুন্দর। সো আমরা ওইখানে মূলত এখানে একটা 60 পেয়েছি, এখানে আমরা আরেকটা 60 পেয়েছি। এই 60 আর 60 মিলে তোমার এই টোটাল আসলে তোমাকে 120 ডিগ্রি তোমাকে বানাই দিছিল। ভালো। এখন আমরা 90 আঁকার রুলটা হচ্ছে বা কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম। আমরা চাইলে 90-কে কি লিখতে পারি, 90-কে লিখতে পারি 60 প্লাস 30, তাই না? ইয়েস। একে আমি চাইলে লিখতে পারি 60 প্লাস 60 ডিভাইডেড বাই 2, তাই না? ভেরি গুড। আমরা মূলত এই 90-কে এই যে এই লাইনটা লিখলাম না, এর মাধ্যমে আমরা আসলে প্রকাশ করার চেষ্টা করব, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো যেটা করব সেটা হচ্ছে, দেখো, আমরা যদি এই বিষয়টাকে, ছবিটাকে একটু ক্লিয়ার করে নিই বা পরিষ্কার করে নিই, তোমার এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে দেখো, এইটুকু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাই না? ভালো। আবার আমি তোমাকে বলেছিলাম এইটুকু যেটা মাঝের অংশটা যেটা, এটাও কত, এটাও হচ্ছে তোমার 60 ডিগ্রি হবে, তাই না? ভেরি গুড। তোমার 90 আঁকার জন্য কি লাগবে, একটা 60 লাগবে। সো আমি মাঝেরটা এটা প্রথমে নিলাম, পরে কি লাগবে, আরও 60-র অর্ধেক লাগবে। সো তোমার আরও 60-র অর্ধেক কোথায় পাবা, দেখো এই জায়গায় একটা 60 আছে না, এটাকে তুমি হাফ করে দিতে পারো না? অবশ্যই হাফ করে দিতে পারো। হাফ করে দিলেই তোমার কি আসবে, 60-এর অর্ধেক 30। সো যেটা করবা, এই কোণটাকে তুমি এখন অর্ধেক করে দিবা, এই কোণটাকে অর্ধেক করে দিলেই তোমার কাজ হয়ে যাবে। সো আমরা কিভাবে করতে পারি, কোণের অর্ধেক করার নিয়ম শিখছি। সো তুমি এই বিন্দুকে ধরে তুমি এরকম একটা বৃত্তচাপ আঁকো, এই বিন্দুকে ধরে তুমি এরকম আরেকটা বৃত্তচাপ আঁকো, আঁকার পর এইভাবে কানেক্ট করে দাও। আচ্ছা ভাই, রেখাটা ভালো হয়নি, এভাবে কানেক্ট করে দাও। কানেক্ট করে দিলেই তোমার আসলে কাজটা হয়ে যায়। সো বেসিক কনসেপ্টটা হচ্ছে এরকম, যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এরকম। এখানে আমরা আগে 60 নিলাম, 60 নেওয়ার পরে ভাবলাম যে আমার আরও 30 লাগে 90 বানানোর জন্য। সো 30 কিভাবে পাবো, এই যে দেখো তোমার এখানে এই পোর্শনটা আছে, এই টোটালটা হচ্ছে 60, এই 60-এর অর্ধেক নিলাম, এখানে 30 আছে। সো এই যে 60 আর 30-এ কত, 60 আর 30 যোগ করলে তোমার 90 ডিগ্রি। সো এটাই হচ্ছে তোমার মূলত 90 ডিগ্রি আঁকার নিয়মটা করতে বলছিল। সো সম্পাদ্য এরকমই, তোমার ছোট ছোট জিনিসগুলো পারলে পরবর্তী কোয়েশ্চেনগুলো আরও ইজি লাগে। সো 90 ডিগ্রি আঁকা হয়ে গেল, বেশ ইন্টারেস্টিং ছিল। পরবর্তীতে সিম্পল দুইটা জিনিস দেওয়া আছে, তোমাকে 30 আর 45 করতে বলছে। সো চলো 30 আর 45 করে ফেলি। 30 আঁকার নিয়মটা কি, আগে 60 আঁকো। আচ্ছা, এক মিনিট, আগে এরকম তুমি হচ্ছে 60 আঁকো, এখান থেকে ধরে কেটে নাও, 60 আঁকো, এটা ধরো তোমার হচ্ছে 60 ডিগ্রি। এখন 30 না এঁকে আমি 60 আঁকলাম,
বাট 60কে আমি চাইলে আরও হাফ করে দিতে পারি না, অর্ধেক করতে পারি। অর্ধেক করার নিয়মটা বলছিলাম কি, তুমি এই পয়েন্টকে ধরে হচ্ছে এরকম একটা আঁকো, বৃত্তচাপ আঁকো, আবার এই পয়েন্টকে ধরে তুমি এরকম আরেকটা বৃত্তচাপ আঁকো। সো পরবর্তীতে যদি তুমি এভাবে যোগ করে দাও তাহলে কি হইল, এই যে টোটালটা ছিল তোমার হচ্ছে 60 বা 60, তার অর্ধেক কত, অর্ধেক হচ্ছে তোমার 30। সো তোমার 30 ডিগ্রি আসলে হয়ে গেল। 45 যদি তোমার হচ্ছে 2 নম্বরে আঁকতে বলে তাহলে তুমি কি করবা, 45 আঁকার জন্য আগে তুমি হচ্ছে 45-এর ডাবল বা 90 আঁকো। এই যে ধরো এটা তুমি হচ্ছে 90 আঁকলা কোনোভাবে, 90 ডিগ্রি আঁকার পরে তাকে তুমি আসলে অর্ধেক করে দাও, এখানে একটা আঁকো, যোগ করে দাও। সো তাহলে তুমি দেখবা এটা ধরো 90 ডিগ্রি, তাহলে 90-এর অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। সো এটা যদি করো তাহলেই তোমার আসলে হয়ে যাবে। সো এর আগে তোমাদেরকে আমি এই যে দেখো 60 ডিগ্রি করায় আসছি, তোমাদের 90 ডিগ্রি করায় আসছি। সো তুমি এখন 60-এর অর্ধেক হচ্ছে 30, এটা হচ্ছে 60/2, 45 হচ্ছে তোমার 90-এর অর্ধেক বা 90/2। সো এভাবে তুমি হচ্ছে 30 ডিগ্রি আঁকতে পারো, এভাবে তুমি চাইলে 90-এর মাধ্যমে 45 আঁকতে পারো। সো আমাদের মোটামুটি প্রায় শেষের দিকে, লাস্টে একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি অঙ্কন করাটা আমাদের একটু দেখে নেওয়া লাগবে। এটাই বলতে গেলে আমাদের প্রায় শেষের দিকের বিষয়, অ্যাঙ্গেল বিষয়। সো আমরা এটাও ছোট্ট করে একটু দেখে রাখি। সো এই জন্য কি করবো, আগে চলো একটা আনুভূমিক রেখা আঁকি। সুন্দর একটা আনুভূমিক রেখা আঁকলাম, আঁকার পরে 75 আঁকবো, তাই না? এখন 75-কে কি লেখা যায় দেখো তো, 75-কে আমি চাইলে 30 + 45 এভাবে লিখতে পারি না? ক্যালকুলেটরে চেক করে দেখো তো, তুমি দেখবা যে 30 আর 45 যোগ করলে 75-ই আসে। এখন তুমি 30 পারো, 45 পারো, 75-কে তাহলে পারা যাবে না? অবশ্যই পারা যাবে। তো চলো আমরা দেখি কীভাবে করব। আগে হচ্ছে আমরা এই 30 আঁকবো, পরবর্তীতে 45 আঁকবো, পরে দুইটা যোগ করে দিলেই আমাদের 75 আসলে হয়ে যাবে। সো ছোট্ট করে দেখলে কনসেপ্টটা হবে অনেকটা এরকম। 30 আঁকার জন্য রুলটা কি, 30 আঁকার জন্য রুলটা হচ্ছে, আচ্ছা আমি একটু মুছে দিই তাহলে মনে হয় বিষয়টা ভালো হবে, ছোট করে আঁকি তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45-এর জন্য। ওকে, সো এখানে আমরা আগে হচ্ছে 30 আঁকবো। হ্যাঁ, 30 আঁকো, আর এখানে তুমি হচ্ছে 45 আঁকো। 30 আঁকার জন্য রুলটা কি বলছিলাম, আগে 60 আঁকা লাগে। 60 আঁকার জন্য এই একটা যোগ করে দাও, তাহলে কি হইলো, মাঝখানে তোমার 60 ডিগ্রি হইলো। এটা হচ্ছে 60 ডিগ্রি। 60-কে তোমার অর্ধেক করার ওয়ে শিখিয়েছি, এই একটা, তারপর এই একটা যোগ করে দাও, তাহলে এটা যেটা পাবা এই এতটুকু হচ্ছে তোমার আসলে 30 ডিগ্রি। তোমার 30 ডিগ্রি আসলে তোমার হচ্ছে আঁকা হয়ে গেছে। সেকেন্ড কাজ কি, 45 আঁকা। চলো 45 দেখি আমরা। 45-এর জন্য আগে তুমি ওই বড় করে 90 ডিগ্রিটা আঁকবা, আমি শর্টকাটে দেখাই দিই। এই যে লম্ব আঁকবা একটা, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এই লম্ব আঁকার পরে তুমি একে অর্ধেক করে দাও। অর্ধেক করার নিয়মটা কি, এই একটা আঁকলাম, এই বিন্দুকে কেন্দ্র করে এরকম একটা বৃত্তচাপ আঁকলাম, এই বিন্দুকে কেন্দ্র করে এরকম আরেকটা বৃত্তচাপ আঁকলাম, পরে জাস্ট কানেক্ট করে বাড়ায় দাও। তাহলে যেটা পাচ্ছ দেখো, তোমার এই অংশটুকু, এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে তোমার আসলে 45 ডিগ্রি। সো তোমার 30 আঁকা শেষ, 45 আঁকা শেষ। এই দুইটাকে তুমি যদি এখন কম্বাইন করো, কম্বাইন করলেই তোমার আসলে 75 বা 75 ডিগ্রিটা আঁকা হয়ে যাবে। এখন কম্বাইন কিভাবে করব, কম্বাইন করা খুবই সহজ। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে অনেকটা এরকম একটা রেখা নাও, রেখা নিয়ে এই যে 30 ডিগ্রি যেটা আঁকছো না, ওইটা এখানে কপি করো। কপি করার ওয়ে কি, কপি করার ওয়ে হচ্ছে এই যে ধরলাম এই যে এই হাইটটাও তুমি এখান থেকে কেটে নাও। কাটা শেষ, ভেরি গুড। পরবর্তীতে এখান থেকে 45 কাটবা, তাই না? আবার তুমি হচ্ছে এই একই ব্যাসার্ধ নিয়ে তুমি হচ্ছে এখানে ধরার পরে তোমার এই দৈর্ঘ্যটা কেটে নেওয়া লাগবে। তুমি এখান থেকে এই পোর্শনটা কেটে নাও, কেটে তুমি হচ্ছে এখানে এই যে এই বিন্দুকে ধরে এতটুকু আসলে কেটে বসায় দাও। তাহলে যদি দেখো তুমি এইটুকুতে তুমি পাইছিলা 30,
এর পরের পার্টটুকু তুমি কাউন্ট করছো 45, 30 আর 45 মিলে 75 তোমার। তাহলে তুমি যদি যোগ করে দাও তাহলে যেটা পাবা সেটাই আসলে তোমার হচ্ছে 75 ডিগ্রি। সো 30 প্লাস 45 এই দুইটা আলাদা আলাদা করে আঁকলাম। আঁকার পরে একটার পর আরেকটা হচ্ছে এইভাবে আমরা ভাগ করে হচ্ছে এঁকে নিলাম। পরে হচ্ছে একসাথে করে নিলে আমাদের হচ্ছে 75 যেটা দরকার সেটা হয়ে যায়। সো এটাই হচ্ছে আমাদের মূলত 75 আঁকার ওয়ে। এরকম আরও বেশ কিছু অ্যাঙ্গেল তোমাদেরকে আঁকতে দিতে পারে। এটা তোমাদের 2 নম্বরে বেশ কিছু কোয়েশ্চেনে আসতে দেখেছি বিগত বছরে। সো তোমাদের একটু কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে নেওয়ার ট্রাই করলাম আমরা। তাহলে চলো আমরা এর পরের টপিক বা ত্রিভুজ রিলেটেড কনসেপ্টগুলোতে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। সো এখন আমাদের হচ্ছে টাইপ 2 বা আমাদের ত্রিভুজ রিলেটেড কনসেপ্টগুলো আমরা হচ্ছে দেখার চেষ্টা করব। সো তোমাদের যে সম্পাদ্যগুলো অ্যাকচুয়ালি 4 মার্কে আসে, সো সেগুলো আমরা চলো ছোট্ট করে দেখে নিই। সো প্রথম কোয়েশ্চেন যেটা বলতেছে দেখো, এ বি এর মান দেওয়া, এক্স নামে একটা কোণের ভ্যালু দেওয়া। প্রশ্ন যেটা পড়তেছে আগে প্রশ্নটা ঠান্ডা মাথায় পড়বা, কি দেওয়া আছে সেটা বুঝবা। কি বলা, এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য a-1। a-1 মানে কত? এটা হচ্ছে মূলত এর ভ্যালু 5, 5 থেকে 1 বিয়োগ করলে এটা হচ্ছে 4 একক। তার মানে কোয়েশ্চেনে দেওয়া ভূমির দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে 4 একক। ভূমি সংলগ্ন কোণ হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু কত দাও? 45। তার মানে এক্স এর ভ্যালু তুমি বলবা হচ্ছে 45 ডিগ্রি। গুড। তারপর যদি বলো অপর দুই বাহুর সমষ্টি বি, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 7। সো অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে তোমার 7। সো এই ডেটাগুলো আসলে তুমি জানো, সেখান থেকে তুমি ত্রিভুজটা আঁকার চেষ্টা করবা। সো ভূমির দৈর্ঘ্য 4 দেওয়া, ভূমি সংলগ্ন কোণ 45, বাকি দুইটা বাহু মিলে হচ্ছে 7 বানাইছে। সো চলো আমরা আঁকার চেষ্টা করি। আমরা আস্তে আস্তে ট্রাই করব, ট্রাই করলেই দেখবা তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত তুমি আনুভূমিক একটা রেখা আঁকো। আঁকা হয়েছে। এই আনুভূমিক রেখাটা থেকে এখন যেটা করবা সেটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য কত বলো? দেখো ভূমির দৈর্ঘ্য 4 একক বলো। সো এখান থেকে তুমি এই 4 একক ধরে হচ্ছে তুমি স্কেল দিয়ে কেটে নাও, বা কম্পাস দিয়ে তুমি হচ্ছে 4 একক মেপে এখানে হচ্ছে আলাদা করে দাগ দিয়ে দাও। সো আমার ভূমি হচ্ছে আমার কতটুকু? এতটুকু। ভূমি আঁকা শেষ। সেকেন্ডলি কি বলো দেখো, ভূমি সংলগ্ন একটা কোণ 45। চলো ওই ডেটাটা এখন ইউজ করি। সো এটা হচ্ছে ভূমি। এই যে ধরো এরকম একটা ধরো ত্রিভুজ হওয়ার কথা ছিল, তার ভূমি হচ্ছে এই যে এতটুকু 4। আমাদের এই ত্রিভুজটা ভালো করে এখন আঁকা লাগবে। সো আমাদের ভূমি 4 আঁকছি, ভূমি সংলগ্ন কোণ হচ্ছে একটা 45 ডিগ্রি। সো চলো আমি ধরলাম এই পয়েন্টে তোমার 45 ডিগ্রি কোণ তৈরি করে। এখন 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকা লাগে এটা তোমাদেরকে বলছি, 90 এর অর্ধেক। সো তুমি এখানে ওইভাবে 45 ডিগ্রি কোণ আঁকলো। ধরো এই যেটা ধরো তোমার 45 ডিগ্রি কোণ হচ্ছে এভাবে বাড়ায় দিল। ওকে, সিম্পল জিনিস। সো যেটা জাস্ট কোয়েশ্চেনে যেটা দাও সেটা ইউজ করতেছি। ভূমি দেওয়া, ভূমিটা আঁকছি, একটা অ্যাঙ্গেল দেওয়া 45, এই অ্যাঙ্গেল 45টা আঁকছি। সেকেন্ডলি কি বলা দেখো, অপর দুই বাহুর সমষ্টি 7। সো এটা হচ্ছে ভূমি, আরও যে দুইটা বাহু আছে ভূমি এটা বাদে বাকি যে দুইটা বাহু থাকার কথা তাদের সমষ্টি 7। সো এখন কি করা যায় দেখো, আমরা চলো এক কাজ করি, এই যে সবুজ কালারের যে রেখাটা আঁকছি সেখান থেকে এই 7 একক আমরা কেটে নিই। যদি কেটে নিই দেখতে কিরকম হয়। সো এখান থেকে আমরা শুরু করব, শুরু করে আমরা ধরো এই যে এতটুকু 7 একক আমরা হচ্ছে কেটে নিলাম। ওকে, গুড। সো আমাদের বেসিক্যালি কোয়েশ্চেনে যে ডেটা দেওয়া আছে আমাদের ছবিতে আঁকা শেষ। এখন আমাদের ত্রিভুজটা সামহাও বানাইতে হবে। দেখো ঝামেলা যেটা সেটা হচ্ছে ভূমি পাইছি, ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। এই অ্যাঙ্গেলটা 45 পাইছি, ওইটাও ক্লিয়ার, কোনো ঝামেলা নেই। বাট এই যে দৈর্ঘ্যটা আমরা যেটা পাইছি, এই যে দৈর্ঘ্যটা আমরা যেটা 7 একক পাইছি, এটা কি তোমার কোনো সিঙ্গেল বাহু বলো? এটা কি বলা? এই 7 হচ্ছে তোমার মূলত দুইটা বাহুর সমষ্টি। সো তোমাকে যদি একে দেখাই, এরকম যদি দুইটা বাহু হইতো, সো এই দুইটা হলুদ কালারের বাহুর সমষ্টি বা যোগফল আসলে দেওয়া হচ্ছে 7। এখন আমাকে ত্রিভুজটা আসলে বের করে দেখাইতে হবে। কি করা যায়? রুলটা হচ্ছে, এখন এই পরের বিষয়টা আসলে একটু মনে রাখা লাগে বা তোমাকে কনসেপ্টটা বোঝা লাগে। পরের নিয়মটা হচ্ছে যেটা করবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আসলে কানেক্ট করে দাও। দিলাম,
ঠিক আছে, ভালো। কানেক্ট করে দেওয়ার পরে তোমাদের অনেকে মনে হইতে পারে ভাই দেখো আমার তো ত্রিভুজ হয়ে গেছে, এটাই আমার অ্যান্সার। বাট এটা কি হবে? জীবনেও হবে না। কেন হবে না? তোমার বলা এইখানে একটা বাহুই কত, ওই সবুজ কালারের বাহুটাই 7 চলে আসছে, বাট এখানে বলা দুই বাহুর সমষ্টি 7, সো মিলে নেই, এখনো কাজ হয়নি, আর একটু কাজ বাকি। সো আমরা এই নীল রঙের এই রেখাটা আমরা আঁকলাম, ওকে, আঁকা হয়েছে। এখন যেটা করা লাগবে ভাইয়া, দেখো এখানে যে কোণটা আছে না, ঠিক এই যে কোণটা আছে, ঠিক এক্স্যাক্টলি একই পরিমাণ কোণ আসলে এই জায়গাটাতে তোমার আঁকা লাগবে। তো এই কোণের মতো করে তুমি এই নীল রেখার উপরে ভেতরের দিকে একটা কোণ এঁকে বর্ধিত করে দাও, দিলা। দেওয়ার পরে দেখবা এই বর্ধিত রেখাটা সবুজ রেখাটাকে ধরো এই বিন্দুতে ছেদ করে। সো আমরা এটা পেলাম এ, এটা ধরো বি, এটা ধরো সি। সো এ বি সি তিনটা পয়েন্ট পাইলাম। আসলে তোমার এখানে কি এই যে ত্রিভুজ এ বি সি যেটা, ওইটাই আসলে তোমার হচ্ছে কাঙ্ক্ষিত ত্রিভুজের ক্ষেত্রফল। সো রুলটা কি আমি তোমাদেরকে আবার বলি। সো আমরা যদি বলি পরে একটা পেজ একটু নিলে ভালো হয়। আমরা রুলটা যদি আবার বলি, ছোট্ট করে এঁকে নিলে তোমরা এরকম একটা আনুভূমিক রেখা আঁকছো, এখান থেকে 4 একক কেটে নিছো, ভালো। পরবর্তীতে এখানে 45 ডিগ্রি ড্র করছো। 45 ডিগ্রি ড্র করলে রেখাটা বর্ধিত করলে এরকম হয়। ভেরি গুড। 45 ডিগ্রি ড্র করার পর এখান থেকে আমি সমষ্টিটা আসলে 7 একক কেটে নিছিলাম। কেটে নেওয়ার পরে এতটুকু সিম্পল জিনিস, এটা মোটামুটি কমন সেন্স। পরে যেটা করা লাগে তোমার, অন্য কালি দিয়ে যদি দেখাই, তোমাকে হচ্ছে এখান থেকে এই দুইটা কানেক্ট করা লাগে। পরবর্তীতে এই অ্যাঙ্গেলের সমান করে এখান থেকে একটা অ্যাঙ্গেল দিয়ে এভাবে বর্ধিত করে দেওয়া লাগে। সো তাহলে এটা হয় তোমার এ, এটা বি, এটা সি। এবিসি হচ্ছে তোমার মূলত ত্রিভুজটা। সো এটা হচ্ছে তোমার মূলত সামারি। এখন তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো, ভাই আপনি এঁকে দিলেন, এঁকে দিলেই কি হবে? আমার কথা তোমরা কেন বিশ্বাস করবা? তোমাকে তো আসলে নিজে একটু চিন্তা করে বুঝতে হবে। সো এটা লজিকটা আমি তোমাদেরকে বুঝাই, একেবারেই সিম্পল, বেশি প্যারানিও না। সো ইজিলি তুমি আসলে বুঝতে পারবা। সো আমি যদি বলি ত্রিভুজের শর্ত কি কি দেওয়া, ভূমির দৈর্ঘ্য 4, ভূমির দৈর্ঘ্য 4, এই 4 একক কি মিলছে? এই যে ভূমি 4 মিলছে। পরবর্তীতে বলা তোমার ভূমি সংলগ্ন কোণ হচ্ছে এক্স বা 45। এখানে কি 45 ডিগ্রি আছে? 45 ডিগ্রিও আছে, ঠিক আছে, বুঝলাম। পরবর্তী আরেকটা শর্ত কি দেওয়া, বাকি যে দুইটা বাহু আছে তাদের সমষ্টি আসলে তোমার বি। সো তোমার এখানে আসলে তোমাকে একটু কেয়ারফুলি দেখাইতে হবে যে এই বাহুটা আর এই বাহুটা, এদের সমষ্টি আসলে তোমার 7 একক। এটা তোমাকে একটু কেয়ারফুলি দেখাইতে হবে। কিভাবে করবা? ছোট্ট ছোট্ট জিনিস, আমার সাথে একটু লেগে থাকো, তাহলেই আসলে দেখতে পারবা। তুমি যদি দেখো এখানে তোমার এরকম একটা, তুমি যদি চেক করো, দাঁড়াও জাস্ট এক মিনিট, ওকে, তুমি যদি চেক করো তোমার এখানে আসলে এরকম একটা সুন্দর একটা ত্রিভুজ তৈরি হয়েছে, বুঝছো? সো এইরকম একটা তুমি আসলে ত্রিভুজ দেখতে পাচ্ছ। এই ত্রিভুজের জন্য যদি তুমি চেক করো, দেখো এটা শর্তটা কি ছিল, এই কোণ আর এই কোণ, এই দুইটা অ্যাঙ্গেল আমরা সমান করে নিছিলাম না? ইয়েস ভাইয়া, সমান করে নিছিলাম। এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে আমরা কি জানি, কোণ সমান হলে বিপরীত বাহু দুইটাও আসলে তোমার সমান হবে। সো এই বাহু দুইটাও আসলে সমান, এটাও আমরা বলতে পারি। ভেরি গুড। সো আমরা যদি বলি তাহলে ধরো এই এ ডি আর এ সি, এই দুইটা বাহু আমরা সমান পাচ্ছি। সো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এ বি প্লাস, তোমাকে দেখাইতে বলছে কি, এই যে এ বি আর এ সি, এই দুইটা বাহুর দৈর্ঘ্য আসলে 7 একক। চলো এটা আমরা ইজিলি আসলে এখন দেখাইতে পারবো। সো এ বি প্লাস এসি, এদের যোগফল আমাকে দেখাইতে হবে 7 একক। এখন তুমি দেখো আমি যেটা বলতেছিলাম, কোণ দুইটা সমান হওয়ার কারণে এসি এর ভ্যালু কি তোমার এডি এর সমান না, বাহু দুইটাও সমান। সো এদের যোগফলকে আমি চাইলে লিখতে পারি এ বি প্লাস এডি, তাই না? অবশ্যই। সো এ বি প্লাস এডি মানে কি, তুমি দেখো এটা এ বি আর এটা এডি, যোগ করলে পাবা বিডি। আর এই বিডি মানে কি, বিডি মানে টোটাল দৈর্ঘ্যটা, টোটাল দৈর্ঘ্যটা আমি কত করে নিছিলাম, 7 একক করে নিছিলাম, which is equal to 7। সো এটাই হচ্ছে তোমার মূলত কনসেপ্টটা। সো
ছবিটা একটু মানে চিন্তা করা লাগে বা তোমার আসলে একটু ভালো মতো কেয়ারফুল থাকা লাগে, বাট যদি একবার ছবিটা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই দেখবা তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। সো এটা হচ্ছে তোমাদের যদি বলি দুইটা বাহুর সমষ্টি দেওয়া থাকলে আকার নিয়ম। চলো আমরা নেক্সট টপিকে যাই। সো নেক্সট টপিকে বলতেছে একটা রেখাংশের দৈর্ঘ্য দেওয়া, যেটা কত, রেখাংশের দৈর্ঘ্যটা হচ্ছে 11 সেন্টিমিটার এবং দুইটা কোণ দেওয়া হচ্ছে 60 আর 45। এখন এখানে বলতেছে এই যে দেখো এ নাম্বারে বলা পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি এঁকে দেখাও। এখন 75 কিভাবে আঁকে তোমাদেরকে পড়ায় আসছে অলরেডি, এর আগের মতো করে করলে এটা তোমার হচ্ছে হয়ে যাবে। চলো আমরা বি নাম্বার দেখি। বি নাম্বারে কি বলতেছে, একটি ত্রিভুজের পরিসীমা পি এর সমান, পি এর সমান মানে কত 11, এবং বলতেছে ভূমি সংলগ্ন কোণ দ্বয় এক্স আর ওয়াই। এক্স মানে ভূমি সংলগ্ন কোণ, একটা এক্স মানে 60 ডিগ্রি আর একটা ওয়াই মানে হচ্ছে 45 ডিগ্রি, এই দুটা ডেটা দেওয়া আছে। পরবর্তীতে বলতেছে যে এখান থেকে ত্রিভুজটা আঁকতে বলছে। সো পরিসীমা হচ্ছে 11 দেওয়া, অ্যাঙ্গেল দুইটা, একটা 60 একটা 45 দেওয়া, সেখান থেকে আমরা হচ্ছে ত্রিভুজটা আঁকবো। সো রুলটা কি আমরা চলো একটু দেখি, আস্তে আস্তে দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমত আগের মতোই আমরা একটা আনুভূমিক রেখা আঁকবো, এখান থেকেই তো তোমাদের স্টার্ট করা লাগে, সো এটাই আঁকি আগে। এই তো একটা আনুভূমিক রেখা আঁকলাম। এখানে দৈর্ঘ্য কি দেওয়া, দৈর্ঘ্য দেওয়া তোমার 11 দেওয়া শুধু, তাই না? 11 কি 11 আসলে তোমার পরিসীমা 11। সো কেয়ার করা আপাতত আমরা এই 11 এককই এখান থেকে কেটে নিই। এটা আমরা ধরলাম তোমার 11 সেন্টিমিটার বা 11 ইঞ্চি তোমার এই দৈর্ঘ্যটা। ওকে, সো 11 একক নিচে থেকে কেটে নিলাম। বাকি কোণ থাকে একটা 60 একটা 45। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে দুটা পয়েন্ট তৈরি হয়েছে, এই পয়েন্ট দুইটাতে আমরা বসে 60 আর 45 চলো আমরা এঁকে ফেলি। এখান থেকে আমাদের 60 আঁকলে বিষয়টা হবে এরকম, এখান থেকে আমরা যদি 45 আঁকি, জাস্ট এক মিনিট, এখান থেকে যদি আমরা 45 আঁকি বিষয়টা হবে তোমার এরকম। কিভাবে আঁকে ওইটা আর দেখাইলাম না, ওইটা কম্পাস দিয়ে তোমরা নিজেরা এঁকে নিও। এটা হচ্ছে তোমার 60, এটা হচ্ছে তোমার 45। সো 60 আঁকলাম এবং 45ও আমরা হচ্ছে এঁকে নিলাম। ওকে, সো আমরা যদি বলি পরিসীমা 11 নিচে আঁকছি এবং দুইটা অ্যাঙ্গেল 60 এবং 45, ওই দুইটাও এখানে আমরা হচ্ছে কেটে নিছি। ভালো, এখন আমরা ত্রিভুজ আঁকবো কিভাবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো এটা করলেই তো হবে না, ত্রিভুজ তো বানাইতে হবে, তাই না? সো আমি নিয়মগুলো বলতেছি, নিয়মগুলো লিখেও দিচ্ছে, তোমরা একটু ফলো করো তাহলে হচ্ছে হবে। প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে কোণ দুইটাকে দুই ভাগ করো, কোণ দুইটাকে দুই ভাগ করো বা সমদ্বিখণ্ডিত করো। সো 60কে সমদ্বিখণ্ডিত করলে ধরো তোমার এরকমভাবে একটা বর্ধিত রেখা পাবা, 45কে সমদ্বিখণ্ডিত করলে তোমার এরকমভাবে বর্ধিত রেখা পাবা। পাইলাম, এটা হচ্ছে প্রথম কাজ। সো বর্ধিত করলে দেখবা যে মাঝখানে এরকম একটা পয়েন্টে ছেদ করতেছে, এটাকে ধরো আমি নাম দিলাম এ বিন্দু। ওকে, গুড। এরপরে সেকেন্ড কাজটা যেটা, সেটা হচ্ছে সেম অ্যাঙ্গেল আঁকো। এটা ছবি দেখলেই আসলে তোমরা বুঝতে পারবা। সো আমরা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডিত করলাম, এখন আমরা সেম অ্যাঙ্গেল আঁকবো। কিরকম দেখো, এখানে তোমার হচ্ছে অর্ধেক অর্ধেক কোণ তৈরি হয়েছে না, এই এক্স্যাক্টলি অর্ধেক কোণ নিয়ে তুমি এই পাশ থেকে তুমি অর্ধেক এই অ্যাঙ্গেলটা কেটে নিবা। সো এখানে যে কোণ, এখান থেকেও একই পরিমাণ কোণ আসলে তুমি কেটে নিবা। সো এখান থেকেও যদি তুমি সেম পরিমাণ কোণটা কেটে নাও তাহলে তোমার একটা রেখা পাবা, এই সেম অ্যাঙ্গেল বানানোর জন্য এই একটা রেখা পাবা। ভালো, একইভাবে যদি বলি এখানে তোমার হচ্ছে এটা 45, সো 45-এর অর্ধেক এই পোর্শনটুকু, এটার যে অ্যাঙ্গেল সেম অ্যাঙ্গেল এখান থেকেও তুমি আসলে কেটে নিবা, কেটে নিয়ে তুমি হচ্ছে এভাবে একটা রেখা আঁকবা। আঁকা হইলো, এটাকে আমি বলতেছিলাম সেম অ্যাঙ্গেল আঁকো। সো তোমার এই অর্ধেক যে অ্যাঙ্গেলটা এটাকে তুমি এখানে কপি করতেছো, এখানে যে অ্যাঙ্গেলটা এটাকে তুমি এখানে কপি করতেছো। ভেরি গুড। সো যদি আঁকা হয় তাহলে দেখো তোমার এই সবুজ নতুন রেখা দুইটা তোমার একে এই বিন্দু আর এই বিন্দুতে ছেদ করতেছে, এটাকে এ বলছি, এটা বি, এটা সি। সো তোমার এ বি সি তিনটা পয়েন্ট পাইলাম, তাহলে তুমি দেখবা যে এ বি সি তিনটা পয়েন্ট নিয়ে যে ত্রিভুজটা সেটাই হচ্ছে তোমার আসলে অ্যান্সার। ওকে, সো এই দুইটা বিষয় মনে রাখলেই তোমার আসলে আঁকাটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। সো এখন আঁকলেই তো শুধু হবে না, তোমরা আবারও বলবা যে ভাই এইসব কি আজগুবি জিনিস আঁকাইলেন, আমার এটা যে আদৌ তোমার এই শর্ত মিলছে ওইটার প্রুফ কি, ওইটা আমার কে বলে দিবে।
সো চলো সেটাও আমরা ছোট্ট করে একটু দেখে নিতে পারি, একেবারেই সহজ, খুব বেশি কঠিন না। সো আমরা যদি বলি এখানে আমাদের শর্ত কি লাগবে, পরিসীমা হওয়া লাগবে পি এর সমান বা 11, আরেকটা শর্ত হচ্ছে কোণ দুইটা 60 আর 45, তাই না? ওকে, এখন এটা যদি দেখাইতে চাই, আমাদেরকে দেখাইতে হবে যে এই এবিসি ত্রিভুজটা আসলে এই শর্ত দুইটাকে মিট আপ করে বা ফুলফিল করে। সো দেখো এই যে আমার হচ্ছে এবিসি ত্রিভুজটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের মূলত সেই এবিসি ত্রিভুজটা। তুমি যদি চেক করো ভাই, এই যে টোটালটা কত আঁকছিলাম, 60 আঁকছিলাম, তাহলে অর্ধেক এখানে কত, 30, তাহলে এইটুকু কত, 30 সমান করে এটা আমি 30 আঁকছিলাম, তাই না? গুড। সো এইটা 30, এটা 30, আমরা ছবি থেকে বুঝতে পারি, ভেরি গুড। এইটা 30, এটা 30 হইলে তোমার ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? এটা দেখো কি 30 আর 30 হয়েছে, তাহলে এটা বাকি থাকে কত, 180 থেকে দুইটা 30 বিয়োগ করব, বিয়োগ করলে পাওয়া হচ্ছে 120। সো তুমি এটা পাচ্ছ তোমার আসলে 120 ডিগ্রি বা 120 ডিগ্রি। সো তোমার এই সাদা অ্যাঙ্গেলটা যদি তোমার 120 ডিগ্রি হয়, তাহলে তুমি ভেতরের অ্যাঙ্গেলটাও মাপতে পারো। ভেতরেটা কত, ভেতরেটা তুমি বলতে পারবা 180 মাইনাস 120, দ্যাট মিনস 60 ডিগ্রি। সো তুমি দেখো এটার ভ্যালু আসলে তুমি 60 ডিগ্রি পাচ্ছ। সো তাহলে আমরা যদি চেক করি তোমার ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা আমরা আসলে দেখাই দিলাম যে এটা হচ্ছে 60 ডিগ্রি, তোমার এই 60-র কন্ডিশনটা মিট আপ করছে। সেকেন্ড কথা যেটা, এটা হচ্ছে ওয়াই এর অ্যাঙ্গেলটা 45 আছে, যেটা চেক করা লাগবে। সেটাও সিমিলার নিয়মে তুমি যদি প্রুফ করতে চাও, তুমি দেখাইতে পারবা যে এই কোণটা হচ্ছে তোমার একইভাবে 45 ডিগ্রি আসবে, একই নিয়ম বা একই লজিক। 60-45 আমাদের প্রুফ করা শেষ। পরবর্তীতে যেটা লাগবে সেটা হচ্ছে পি এর ভ্যালু বা তোমার পরিসীমাটা চেক করা। তোমার হচ্ছে পরিসীমাটা হচ্ছে চেক করতে হবে, বেশি ডিফিকাল্ট না, আমরা চলো একটু দেখি। পরিসীমাটা প্রুফ করার ওয়ে হচ্ছে, চলো আমরা নাম দিই, এটাকে ধরো এক্স বললাম, এটাকে ধরো ওয়াই বললাম। আমাদের এখানে পরিসীমা কত, ত্রিভুজের এখানে পরিসীমা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সিএ, তাই না? ভেরি গুড, এ বি বিসি সিএ, এটাই হচ্ছে পরিসীমা। এখন তুমি যদি দেখো এই যে এটা হচ্ছে এ বি, এখানে তুমি দেখতে পাচ্ছ বি এক্স, জাস্ট এক মিনিট, এখানে দেখতে পাচ্ছ তুমি বি এক্স, এ বি বি এক্স, তাই না? তোমার এই এ বি এর যে দৈর্ঘ্যটা, এর সাথে আমি এই রেখার এই দৈর্ঘ্যটাকে আমি আসলে রিলেট করতে যাচ্ছি। কিভাবে করব দেখো, এইটা 30, এইটাও 30, কোন দুইটা কি সমান না? অবশ্যই সমান। সমান কোণের বিপরীত বাহু কি পরস্পর সমান হয়? সো তুমি বলতে পারবা এ বি এর যে দৈর্ঘ্য আর বি এক্স এর যে দৈর্ঘ্য, এই দুইটাও পরস্পর সমান। সো তুমি এ বি এর জায়গায় বলতে পারবা এটা কত, বি এক্স এর সমান। বিসি বিসি এর মতোই রাখলাম। পরবর্তীতে থাকে সিএ, সিএ কত, সিএ হচ্ছে তোমার এই যে এই রেখাটা, এই যে সাদাটা। এখন তুমি যদি আবার চেক করো, এই কোণটা আর এই কোণটাকে আমি সমান করে আঁকছি, যেহেতু এই অ্যাঙ্গেল দুইটা সমান, তাহলে এই বাহু দুইটাও সমান হবে। সো এই এসি বাহু তোমার কি সিওয়াই বাহুর সমান হবে। সো সি এর জায়গায় লিখতে পারবা সিওয়াই। সো তুমি যদি কম্বাইন করো কত, বি এক্স বিসি সিওয়াই, এই তিনটা পার্ট দেখতে পাচ্ছ, সবাইকে যোগ করে দিলে কত আসে, টোটাল যোগ করে দিলে এক্স থেকে ওয়াই পর্যন্ত টোটাল আসে এক্স ওয়াই। আর এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত, এই টোটাল দৈর্ঘ্যটা যদি মনে করে দেখো, আমি 11 একক ধরে আসলে কেটে নিয়েছিলাম, এই টোটালটা এই যে তোমার 11 একক। সো হুইচ ইজ 1। এই তো আমাদের প্রুফও হয়ে গেছে। সো আমাদের আঁকার জন্য এই দুইটা রুল মনে রাখা লাগবে, আর প্রমাণও আমরা সেখান থেকে আসলে করতে পারি। সো করা হয়ে গেল, আমরা চলো নেক্সট টপিকে যাই, নেক্সট ড্রয়িংটা করি। পরবর্তী যে ড্রয়িং সেটা হচ্ছে, আমরা যদি দেখি কোয়েশ্চেনে কি বলা, সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহুর দৈর্ঘ্য 5 আর 3, মানে অতিভুজ হচ্ছে 5, একটা বাহু হচ্ছে 3। অতিভুজ মানে কি, যদি তুমি চেক করে দেখো, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণের যে বিপরীত বাহুটা তাকে আমরা অতিভুজ বলি। সো এটা তোমার সমকোণ, তার অপোজিট এই বাহুটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। সো অতিভুজের ভ্যালু দেওয়া হচ্ছে তোমার 5, আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া তোমার হচ্ছে 3। এখান থেকে তোমার আসলে প্রথমত ত্রিভুজটা আসলে আঁকা লাগবে। সো চলো আমরা হচ্ছে বি নাম্বারটা একটু সলভ করে ফেলি, ত্রিভুজটা এঁকে ফেলি, ইজি জিনিস। সো সমকোণী ত্রিভুজ আঁকার জন্য প্রথমতই আমরা চাইলে একটা সমকোণ আঁকতে পারি। এই যে এটা তোমার একটা সমকোণ আঁকা হইল। পরবর্তীতে কি বলা দেখো, তোমার একটা বাহু দেওয়া 3
আর অতিভুজ দেওয়া 5। সমকোণ থেকে আমি একটা বাহু নিয়ে নিতে পারি 3 একক। যেটা করবা, এই আনুভূমিক রেখা থেকে এই যে এইটুকু তুমি আসলে 3 একক কেটে নিবা। সো একটা বাহু তোমার 3 একক হয়ে গেছে। এরপরে কি জানো, এরপরে জানো হচ্ছে অতিভুজ 5। সো তুমি এই যে এরকম একটা যে অতিভুজ, ওইটা তোমার 5 হবে। সমকোণের বিপরীত বাহুটা তোমার আসলে অতিভুজ 5। সো তুমি এখান থেকে 5 একক নিয়ে এরকম একটা রেখা টেনে দাও, তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমাদের 5 একক। সো এই প্রসেসটা যদি ফলো করো তাহলে যেটা পাচ্ছ সেটাই হচ্ছে তোমার মূলত এই সমকোণী ত্রিভুজটা। সো আমাদের বি নাম্বারের অ্যান্সারটা শেষ। আমরা ইজিলি হচ্ছে ত্রিভুজটা এঁকে ফেললাম, একেবারেই কোনো প্রবলেম নাই। সো আমাদের ডান। আর আমাদের বাকি থাকে হচ্ছে তোমাদের এখানে এ নাম্বারটা। এখানে কি কোয়েশ্চেন বলতেছে দেখি। তোমার 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের স্পর্শক আঁকতে বলছে। হ্যাঁ, এটাও বেশ ইজি, খুব বেশি ঝামেলার কিছু নেই, জাস্ট একটু করে দেখলেই হয়ে যায়। ধরো এটা তোমার এ নাম্বার, তোমার আগে হচ্ছে বৃত্তটা আঁকো। বৃত্তের ব্যাস হচ্ছে কত? ব্যাস ডি ইকুয়াল টু 4। ব্যাস যদি 4 হয় তাহলে ব্যাসার্ধকে আমরা কি বলতে পারি? ব্যাসার্ধ আর ইকুয়াল টু তার অর্ধেক 2 হবে। সো 2 একক ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকো। এই যে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ইকুয়াল টু ধরো আমরা ধরলাম 2। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2। ব্যাসার্ধ আঁকলাম, কোয়েশ্চেনে বলতেছে কি কোনো একটা পয়েন্টে স্পর্শক আঁকা লাগবে। এখন ধরো আমি ইচ্ছা করলাম আমি হচ্ছে এই পয়েন্টে আমি ধরো স্পর্শক আঁকবো। সো স্পর্শকটা দেখতে কিরকম হবে? দেখতে হবে তোমার এইরকম, তাই না? এই যে এই সবুজ কালারের স্পর্শকটা আমার আসলে আঁকা লাগবে। এটা হচ্ছে জাস্ট এই পয়েন্টে টাচ করে চলে যাচ্ছে, তাই এই সবুজ কালারের রেখাটাকে আমরা হচ্ছে স্পর্শক বলতেছি। সো এটা আঁকার রুলটা কি, নিয়মটা হচ্ছে দেখো, আমরা একটা জিনিস জানি, যেটা কি এই ব্যাসার্ধ আর এই স্পর্শকের মাঝের অ্যাঙ্গেলটা কত ভাইয়া বলো তো? 90 ডিগ্রি। এই ইনফরমেশনটা আমরা জানি না, ওইটা ইউজ করেই আমরা মূলত স্পর্শকটা এঁকে দিব। সো আঁকার নিয়মটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, বেশি ঝামেলা নেই, একেবারেই সিম্পল। জাস্ট একটু ঠিক করতে দাও। এই যে এটা ধরো তোমার হচ্ছে তোমার বৃত্তটা। সো এখন তোমার যদি ত্রিভুজটা আঁকতে চাও তাহলে কি করবা? এই যে ধরো তুমি আগে একটা ব্যাসার্ধ নিলাম, ওকে। এখন স্পর্শক হওয়ার শর্ত কি দেখছি, এই যে এরকম একটা স্পর্শক হবে আর এই মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তাই না? এই মাঝের অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি হবে। সো তুমি হচ্ছে কি করতে পারো, তুমি এই পয়েন্টে বসে 90 ডিগ্রি আঁকো, এরকম একটা 90 ডিগ্রি 90 ডিগ্রি আঁকো। 90 ডিগ্রি নিয়ে তুমি যদি একটা রেখা আঁকো বা তোমার লম্বা একটা রেখা আঁকো, তাহলে কি তোমার স্পর্শক আঁকা হয়ে যায় না? ইয়েস, এটাই হচ্ছে বেসিক্যালি অ্যান্সার। সো স্পর্শকের জন্য আমরা মনে রাখবো ব্যাসার্ধ আর স্পর্শকের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো ব্যাসার্ধ এঁকে পরে লম্ব এঁকে দিব, এই লম্বটাই হবে তোমার আসলে স্পর্শক। সো আমাদের তাহলে এই সম্পাদ্যটাও হয়ে গেল। আমরা চলো দেখি সামনের দিকে যাই, আরেকটা কোয়েশ্চেন আছে এখানে। কোয়েশ্চেনটাতে আমরা যদি দেখি কি বলো, দেখো কোয়েশ্চেনে বলতেছে তোমার ত্রিভুজের ভূমি বি, বি এর ভ্যালু 6.5। সো ভূমি হচ্ছে 6.5, সুন্দর। ভূমি সংলগ্ন কোণ হচ্ছে এক্স বা 30 ডিগ্রি। সো তোমার একটা অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। আর কি বলা, বাকি দুইটা বাহুর অন্তর হচ্ছে a/2। সো অন্তর a/2, এর ভ্যালু কত দেওয়া? 4। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি 4/2 মানে হচ্ছে 2 একক। সো ভূমি দেওয়া 6.5, সাথের একটা কোণ দেওয়া 30, আর বাকি দুইটা বাহুর অন্তর বা ডিফারেন্স দেওয়া হচ্ছে 2। এখান থেকে আমাদের ত্রিভুজটা আঁকা লাগবে। সো চলো আমরা এটা আঁকা ট্রাই করি, কনসেপ্টটা সিমিলার, আমরা দেখতে পারি ইনশাল্লাহ। সো এখানে যদি বলি আমাদের আনুভূমিক রেখা হচ্ছে ধরো এটা আঁকলাম, আঁকার পরে দেখো ভূমি কত দেওয়া? 6.5। সো সিম্পল কাজ যেটা করবা, আগে এখান থেকে 6.5 একক নিচে থেকে কেটে নিবা। কাটা হইল। পরবর্তীতে যেটা করতে বলছে সেটা হচ্ছে ভূমির সাথে একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়া আছে। সো আমরা এটা এখানে করতে পারি, এই যে ভূমির সাথে এখানে আমরা 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল এঁকে নিতে পারি। সো ধরো এই যে আমরা একটা অ্যাঙ্গেল আঁকলাম, এই যে যেটা আঁকতেছি সেটা ধরো তোমার হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, ভালো। সো ভূমি হচ্ছে 6.5 এবং একটা অ্যাঙ্গেল হচ্ছে তোমার এই 30 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল তোমার 30 ডিগ্রি। সো এখন পরবর্তীতে কি বলো, অপর দুই বাহুর অন্তর হচ্ছে a/2, উইচ ইজ বেসিক্যালি 2 একক। সো এখন আমরা যেটা করতে পারি, দেখো এখানে আমরা একটা রশ্মি আঁকছি এই বরাবর, এখান থেকে আমরা এই 2 একক আমরা হচ্ছে কেটে নিব। সো এখান থেকে আমরা বসে এই যে
এতটুকু কেটে নিব, যার ভ্যালু আসলে তোমার ওই অন্তরটা বা ডিফারেন্সটা বা যা হচ্ছে তোমার 2 একক কেটে নিলাম। ওকে, সো আমরা ভূমি হচ্ছে 6.5, 30 ডিগ্রি আঁকলাম এবং এখান থেকে আমরা এই 2 একক আমরা হচ্ছে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমাদের মোটামুটি কাজ শেষের দিকে আরেকটা ছোট্ট একটা জিনিস দেখা লাগবে, তাহলেই হবে। এখন আমরা যেটা করতে পারি, এর পরের নিয়মগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে, যেটা হচ্ছে আমরা এরপরে এই যে পয়েন্টটা দেখতেছো না, আর এখানে কি দেখো তোমার আরেকটা পয়েন্ট আছে, তাই না? এখানে একটা সবুজ পয়েন্ট আছে, এখানে আরেকটা সবুজ পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট তৈরি হয়েছে, এদেরকে তুমি সুন্দর মতো যোগ করে দাও। সুন্দর করে আঁকি, এদেরকে তুমি এইভাবে যোগ করে দাও। ওকে, যোগ করে দিলাম। সো এটা হচ্ছে তোমার এর পরের প্রথম কাজ। এরপর সেকেন্ড কাজটা কি জানো? দেখো তোমার যদি দেখো এই জায়গাটা থেকে তোমার এই যোগ করার ফলে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? হ্যাঁ ভাই, অবশ্যই অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটার ভ্যালু যত, ঠিক তার সমান করে এইখান থেকে এতটুকু আরেকটা অ্যাঙ্গেল আঁকো, বুঝছো? তো এই অ্যাঙ্গেলটা আর এই সবুজ অ্যাঙ্গেলটা, এই দুটো অবশ্যই তোমার সমান হওয়া লাগবে। সমান করে একে তুমি যদি বর্ধিত করে দাও, বর্ধিত করে দাও। ওকে, সো কি করলাম আমরা হচ্ছে এই দুইটা কানেক্ট করে দিলাম, পরে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান করে এরকম সবুজ একটা লাইন টানলাম। সবুজ লাইন টানার ফলে কি দেখো, মাঝখানে একটা পয়েন্টে ছেদ করছে, তাকে নাম দাও এ, অরিজিনাল পয়েন্টটাকে নাম দাও বি, এই শেষের পয়েন্টটাকে নাম দাও সি। তাহলে তুমি যেটা পাচ্ছ, এই ত্রিভুজ এবিসিটাই হচ্ছে আসলে তোমার এই ত্রিভুজের তোমার যে ছবিটা সেটা। সো এটাই হচ্ছে তোমার মূলত নিয়ম ত্রিভুজটা আঁকার ক্ষেত্রে। এখন তোমরা প্রশ্ন করতে পারো আগের মতোই, ভাই আপনি আন্দাজে আমাকে কিছু ছবি দিয়ে দিলেন, কিছু ইনস্ট্রাকশন দিলেন, তাহলেই হবে? এটার প্রুফ লাগবে না? অবশ্যই এটার প্রুফ লাগবে। চলো আমরা ছোট্ট করে দেখায় দিই যে এবিসি ত্রিভুজটা আসলেই যে তোমার এই শর্তগুলোকে ফুলফিল করে। এটা চলো ছোট্ট করে আমরা দেখে নিই। ওকে, সো আমরা যদি শর্তগুলো চেক করতে চাই, প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে তোমার ভূমি হচ্ছে 6.5। এটা কি মিলছে? হ্যাঁ ভাই, এই যে এই ভূমির ভ্যালুটা কত? 6.5। সো তোমার প্রথম শর্তটা আসলে ফুলফিল হয়েছে, ভালো। পরে কি বলো, ভূমি সংলগ্ন কোণ হচ্ছে 30 ডিগ্রি। এটা কি তোমার মিলছে? দেখো এই ভূমির সাথে এই কোণটার ভ্যালু কত আঁকছিলাম যদি মনে করে দেখো, এটা তোমার ছিল 30 ডিগ্রি করে আঁকছিলাম। সো তোমার এ বি সি এই কোণটা তোমার হচ্ছে 30 ডিগ্রি। সেকেন্ড শর্তটা আসলে তোমার মিলে গেছে, ভেরি গুড। আমাদের তাহলে কাজ থাকে কি, 3 নম্বর শর্তটা মিলছে কিনা সেটা চেক করা। অপর দুই বাহুর অন্তর a/2 বা 2 একক, এটা আমাকে চেক করা লাগবে। সো অপর দুই বাহু মানে কি, একটা হচ্ছে এ থেকে বি আর একটা এ থেকে সি, তাদের পার্থক্য আমাদের দেখাইতে হবে 2 একক। সো কিভাবে আমরা চলো দেখি। আমাদের দেখাইতে হবে এ বি আর এসি এর পার্থক্য। সো এ বি মাইনাস এসি চলো বের করি, এদের পার্থক্যটা চলো আমরা ক্যালকুলেট করি। সো এই যে এই টোটালটা হচ্ছে এ বি আর এইটুকু হচ্ছে তোমার এসি, এদের পার্থক্যটা দেখব। সো এখন চলো কিভাবে করতে পারি, এখন এটা তো তোমার বের করে চেক করে দেখাইতে হবে। সো তুমি দেখো তোমার এই দৈর্ঘ্যটা আসলে কি, এটা হচ্ছে তোমার এসি, ভালো। এখন তুমি যদি চেক করো দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল কি আমরা হচ্ছে সমান করে আঁকছি না ভাইয়া? অবশ্যই ভাইয়া সমান করে এঁকেছি। এই দুইটা অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে এই সাদা বাহু আর এই নীল বাহু এতটুকু দৈর্ঘ্য, এই দুইটাও কি তোমার আসলে সমান হবে না ভাইয়া? অবশ্যই সমান হবে, যেহেতু সমান কোণের বিপরীত বাহু দুইটাও সমান। সো আমি ধরো একে আমি ডি নাম দিলাম, তাহলে আমি এখানে এসির যে দৈর্ঘ্যটা, তার জায়গায় আমি কি লিখতে পারি, তার জায়গায় আমি আসলে লিখতে পারি এডি। তার মানে এবি মাইনাস এসি কে লেখা যায় এবি মাইনাস এডি। ওকে, সো এবি মাইনাস এসি মানে এবি মাইনাস এডি, কারণ এই যে এসি দৈর্ঘ্যটা আর এডি দৈর্ঘ্যটা আসলে পরস্পর সমান। সো তুমি যদি চেক করো তাহলে এবি মাইনাস এডি কত, এবি হচ্ছে পুরাটা, এডি হচ্ছে তোমার এই সাদা অংশটা। এই পুরা দৈর্ঘ্যটা থেকে এই সাদাটা বাদ দিলে বাকি থাকে কত, এই পার্টটুকু বাকি থাকে না ভাইয়া? হ্যাঁ ভাইয়া বাকি থাকে, এটার নাম কি বিডি। তো তোমার বাকি থাকে বিডি। আর এই বিডি এর দৈর্ঘ্য আমি কত করে আঁকছিলাম, বিডি এর দৈর্ঘ্য আঁকছিলাম আমি 2 একক হিসেবে। সো এটার ভ্যালু হচ্ছে 2। সো এই তো দেখো তোমার বাকি দুইটা বাহুর অন্তর বা পার্থক্য আমরা কত প্রুফ করলাম, 2 একক, কাজ শেষ। সো এটা হচ্ছে তোমাদের ত্রিভুজের লাস্ট সম্পাদ্যটা।
সো আমাদের ছবি আঁকা শেষ, আমরা চলো কিছু এমসিকিউ দেখি। এমসিকিউগুলো ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউতে আসে। চলো আমরা আস্তে আস্তে চেক করি। সো দেখো কোয়েশ্চেনে কি বলা, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এক্স অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি দেওয়া আছে, এই যে এটা 70। পরে দেওয়া এক্স ওয়াই আর এক্স জেড পরস্পর সমান। সো এক্স ওয়াই আর এক্স জেড পরস্পর সমান। পরে কি বলা, ও ওয়াই এবং ও জেড হলো ওয়াই এবং জেড এর সমদ্বিখণ্ডক। সো এই ওয়াই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ও ওয়াই, আর এই জেড কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ও জেড, মানে সমান দুই ভাগে ভাগ করে আর কি, বেসিক্যালি আর কিছু না। সো এখন এখান থেকে আমাদেরকে মানে এই কোয়েশ্চেনগুলো আমাদেরকে অ্যান্সার করতে হবে। সো প্রথম কোয়েশ্চেন কি বলতেছে দেখো, এক্স ওয়াই জেড এর ভ্যালু কত বা অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড কত সেটা বের করে দিতে। এক্স ওয়াই জেড কোনটা, এক্স ওয়াই জেড, এই অংশটা আমাকে বের করে দিতে হবে। কিভাবে করবো চলো আমরা ট্রাই করি। আমরা ধরো এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরো নাম দিলাম এক্স একক, ওকে, এক্স ডিগ্রি। এটা যদি এক্স হয়, দেখো এই দুইটা বাহু সমান, তাহলে এই দুইটা বিপরীত কোণও সমান হবে। সো এটা এক্স হলে আমি কি বলতে পারি, এই কোণটাও আসলে তোমার এক্স হবে অবশ্যই। সো এই কোণটা এক্স, এটাও এক্স, এটা 70। আমি তাহলে কি বলতে পারি ভাইয়া, দেখো এক্স প্লাস 70, এই তিনটা যোগ করলে পাবে 180। এটা বলা যায় তিন কোণের সমষ্টি তোমার 180 ডিগ্রির সমান। এখান থেকে বলা যাবে 2x ইকুয়াল টু 110, x ইকুয়াল টু 55। কত আসে, এই যে x ইকুয়াল টু 55। অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। চলো সামনের কোয়েশ্চেনে যে, আমরা অলরেডি কি জানি, আমরা অলরেডি জানি এই এক্স ওয়াই জেড এই অ্যাঙ্গেলটার নাম ভ্যালু হচ্ছে তোমার 55 ডিগ্রি। এখন দেখো কোয়েশ্চেনে কি বলা, কোয়েশ্চেনে চাইছে ওয়াই ও জেড, অ্যাঙ্গেল ওয়াই ও জেড এটা বের করতে বলছে। ওয়াই থেকে শুরু করবা ভাই, জেডে শেষ করবা, এই ভ্যালুটা আসলে তোমাকে বের করে দেখাইতে বলছে, এইটুকু তোমাকে বের করে দেখাইতে হবে, ঠিক আছে। সো চলো দেখি। সো ওয়াই ও জেড বের করার জন্য যেটা করা যায়, দেখো এই টোটালটা কত, 55। এখন এই ও ওয়াই কি বলছে ভাই, দেখো ও ওয়াই কি তোমার এই সমদ্বিখণ্ডক না, বা তোমার এই 55কে দুই ভাগে ভাগ করছে না, অবশ্যই কোয়েশ্চেনেই বলা আছে। তাহলে এটা যদি সত্য হয়, তাহলে আমরা এই পোর্শনটা কত বলতে পারি, এই যে এই নীল রঙের পোর্শনটা কত বলতে পারি, এটা হবে 55-র অর্ধেক বা 55/2। ভেরি গুড। ডান পাশেও যদি বলি, তোমার এই পোর্শনটা কত হবে, এটাও হবে তোমার 55-র অর্ধেক বা 55/2। ভেরি গুড। সো এটা পাইলাম 55/2, এটা পাইলাম 55/2। তাহলে আমার বের করা লাগবে অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড, মানে ওয়াই ও জেড। তাহলে ওয়াই ও জেড মানে কত বলা যায়, দেখো তোমার এটা একটা ত্রিভুজ পাইতেছো, যদি একটু দেখি, এই যে এখানে তোমার আসলে একটা ত্রিভুজ বানাইছে। সো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই 180 ডিগ্রি থেকে আমি যদি বাকি দুইটা কোণ বিয়োগ করি তাহলেই হয়ে যায় না, ও ওয়াই জেড এই কোণটা, আর এটা কত, এটা হচ্ছে তোমার ও জেড ওয়াই, ও জেড ওয়াই। সো তুমি যদি ক্যালকুলেট করো কত আসে, 180 মাইনাস 55 মাইনাস 55, 180 মাইনাস 110, তাহলে কত আসে, 70 ডিগ্রি আসার কথা। সো এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের অ্যান্সার। সো আমরা তাহলে পাচ্ছি কি, ওয়াই ও জেড এর ভ্যালু কত, ওয়াই ও জেড এর ভ্যালু হচ্ছে 70 ডিগ্রি। কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে এই ছোট ছোট অ্যাঙ্গেলগুলো অর্ধেক অর্ধেক করে বের করে নিলাম আগে, এই দুইটার সাহায্যে পরবর্তীতে এই অ্যাঙ্গেলটা যেটা দরকার সেটা বের করে নিলাম। গুড। নেক্সট কোয়েশ্চেন। সো নেক্সট কোয়েশ্চেনে কি বলতেছে, দেখো ভূমি এ, একটা ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং বাকি দুই বাহু সমষ্টি বি। ত্রিভুজটা আঁকি, ধরো এটা আমার ত্রিভুজটা। সো ভূমি এ, ভূমির সাথে একটা কোণ এক্স, সো এটা এক্স, বাকি দুইটা বাহুর সমষ্টি বি। সো তোমার এখানে যদি চেক করো, এই সবুজ কালারের এ রেখাটা আর এ রেখাটা, এই টোটাল সমষ্টি কত ভাই, এই টোটাল সমষ্টি হচ্ছে তোমার এখানে বি। ওকে, সো এইটুকু হচ্ছে দেওয়া আছে। এখন কোয়েশ্চেনে অপশনগুলো চেক করি। প্রথমে বলা এ ইজ লেস দেন বি। সো আমরা কি জানি, ত্রিভুজের যে কোনো দুইটা বাহু তুমি যদি যোগ করো, এটা 3 নাম্বারের চেয়ে বড় হবে। সো এই দুইটা মিলে অবশ্যই এ এর চেয়ে বড় হবে। তাহলে কি বলা যায়, এর চাইতে বি বড়, কিংবা তোমার এই বাহুর চাইতে বাকি দুইটার যোগফল বড়, উইচ ইজ ওকে, মেক সেন্স, ঠিক আছে। পরে কি বলা, 0 লেস দেন এক্স মাইনাস 180। এখন ত্রিভুজের একটা কোণ হচ্ছে এক্স
এখন ত্রিভুজের টোটাল কোণ কত? টোটাল কোণ 180। সো টোটাল কোণ যদি 180 হয় তাহলে এক্সকে অবশ্যই 180-র চেয়ে কম হইতে হবে, এটা বোঝা যায়। সেকেন্ড অফ অল দেখো এক্সকে অবশ্যই তোমার 0-র চাইতে বড় হওয়া লাগবে, তাই না? ত্রিভুজের কোণ তো নেগেটিভ নিয়ে লাভ নেই। সো তোমার এইটাও মেক সেন্স করে। গুড। 3 নাম্বার অপশন, এক্স ভূমির যে কোনো প্রান্ত সংলগ্ন হতে পারে। এটাও যদি চেক করি, দেখো আমি এই অ্যাঙ্গেলটাকে এক্স বলছি, তাই না? আমি চাইলে ডান পাশের অ্যাঙ্গেলটাকেও এক্স বলতে পারতাম না? কোনো অসুবিধা আছে? মানে যে কোনো একটাকে বললেই তো হয়, তাই না? এখানে তো কোনো শর্ত নাই। সো তোমার 3 নাম্বারটাও সত্য। সো তোমার অ্যান্সার কি হবে? 1, 2, 3 বা ডি। নেক্সট কোয়েশ্চেন, যদি দেখি এখানে বলা নিচের কোন যুগল কোন দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আসলে আঁকা যায়। সো এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, এর মধ্যে কোনটা সমদ্বিবাহু ত্রিভুজ বানাবে, হ্যাঁ ওইটা বের করতে বলছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটা কোণের জন্য 3 নাম্বার অ্যাঙ্গেলটা বের করে নিব। প্রত্যেকটা পেয়ারের জন্য 3 নাম্বার অ্যাঙ্গেলটা বের করে নিব। ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে, তাহলে 3 নাম্বারটা বের করা যাবে। 3 নাম্বারটা কত হবে দেখো, 3 নাম্বারটা ধরো আমরা এক্স ধরলাম, তাহলে লেখা যাবে এক্স প্লাস 70 প্লাস 40 ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে ইকুয়েশন সলভ করলে পাবা এক্স ইজ ইকুয়াল টু 180 মাইনাস 110, তার মানে 70। একইভাবে তুমি যদি বি নাম্বারে যাও, বি নাম্বারে পাবা এক্স এর ভ্যালু কত? 180 মাইনাস 40 70 110, 180 মাইনাস 110 70। সি নাম্বারে তুমি 3 নাম্বার অ্যাঙ্গেলের জন্য সলভ করলে পাবা কত? 63 আর 34-এ 797, তার মানে হচ্ছে 83 ডিগ্রি। ক্যালকুলেশন তোমরা করে নিও, হ্যাঁ। 40 আর 50 90, তাহলে এর পরের অ্যাঙ্গেলটা হবে হচ্ছে তোমার কত? 90, তার মানে হচ্ছে বাকিটা হবে এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, সো আমরা যদি তাহলে এইভাবে ক্যালকুলেট করি, এই প্রত্যেক দুইটা অ্যাঙ্গেলের জন্য 3 নাম্বার অ্যাঙ্গেল বের করলে একটাতে পাবো 70, এটাতে পাবো 70, এটাতে 83, এটাতে 90। এই ডেটাগুলো আগে বের করে নিবা। এখন কোয়েশ্চেন পড়ো, কোন যুগল কোন দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ সম্ভব? এখন সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত কি জানো বলো তো ভাই? সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ কি সমান হয় না ভাই? অবশ্যই সমান হয়। এখানেও তুমি চেক করো কোথায় সমান পাচ্ছ। 70 40, এখানেও তুমি 70 পাচ্ছ। সো দুইটা 70 আছে, সো ওকে চলতে পারে। পরেরগুলা চেক করো, 36 74 70 পাইতেছ, কেউ একটা সমান না, বাদ। 63 34 83 বাদ। 40 50 90 কেউ কারো সমান না, এটাও বাদ। সো আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে এ নাম্বার, যেটা হচ্ছে 70 ডিগ্রি এবং 40 ডিগ্রি। চলো নেক্সট কোয়েশ্চেনে যে, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে দেখো কি বলা, একটি ত্রিভুজ আঁকার জন্য কি কি দরকার? দুইটি বাহু এবং এটার অন্তর্ভুক্ত কোণ। সো এই বাহুটা দিলাম, এই অ্যাঙ্গেল দিলাম, এই আরেকটা বাহু দিলাম। সো তুমি ত্রিভুজ আঁকতে পারো, অবশ্যই আঁকা যাবে। 3টা বাহু থাকলেও তোমার আঁকা যায়, এই 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 তোমার আঁকা যায়। তারপর 2টি কোণ এবং কোণ সংলগ্ন একটা বাহু, তাহলেও আঁকা যায়। এই 2টা কোণ আঁকো, এই যে তোমার ত্রিভুজ হয়ে গেছে। সো তোমার 3টা দিয়ে আসলে তোমার আঁকা যায়। এটা তোমাদের সম্পাদ্যতে আছে, ওইখান থেকে দেখলেই আসলে বোঝা যায়। সো 1 2 3 সবই হবে। সো 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? সো সমকোণী ত্রিভুজ নিচের কোনটার ক্ষেত্রে পসিবল সেটা আসলে তোমাকে চেক করতে বলছে। সমকোণী ত্রিভুজের শর্তটা কি ভাইয়া? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, বাচ্চাকাল থেকে পড়ে আসছি। এটা এ, এটা বি, এটা সি হইলে বলা যাবে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের জন্য। সো আমরা এখানে চেক করবো এখানে কোনগুলো মানে এখানে কাজে লাগে। সো এখানে আমরা অতিভুজ মানে অতিভুজের বর্গ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা চেক করতে পারলেই হয়ে যাবে। সো তুমি যদি চেক করো এখানে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার হয় কিনা এটা চেক করবা। এখানে চেক করবা 5 আর 7, 5 আর 7-এর বর্গ মিলে 9টা হয় কিনা। নিচেরটাতে চেক করবা 4 আর 5 মিলে 8-এরটা হয় কিনা। লাস্টেরটাতে চেক করবা 6 আর 8 মিলায় 10-এরটা হয় কিনা। এটা তোমরা হচ্ছে চেক করবা। এখানে কোনগুলা সত্য কোনগুলা হচ্ছে কাজে লাগে সেটা হচ্ছে তোমাকে টেস্ট করে বের করা লাগে। জাস্ট ক্যালকুলেটরে বসে চেক করার বিষয় যে এখানে কোনগুলা সমান আসে। তুমি যদি ক্যালকুলেটরে বসায় দেখো দেখবা যে তোমার 4 নাম্বারটা সমান আসে 6 6 36 প্লাস 8 8 64, এই দুইটা যোগ করলে আসে 100, উইচ ইজ বেসিক্যালি 10 স্কোয়ার। সো 6 8 আর 10 ওটা হবে আসলে তোমার পিথাগোরাসের উপপাদ্য মানতেছে। সো সেই কারণে তুমি আসলে ওদেরকে তুমি হচ্ছে সমকোণী ত্রিভুজ বলতে পারো।
সো ওই বিষয়টা চেক করলেই হয়ে যায়। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট যেটা আমরা একটু খেয়াল রাখার ট্রাই করব, যে দেখো আমরা অলওয়েজ কি করতেছি, যেই দুইটা বাহু ছোট এই ছোট দুইটাকে যোগ করতেছি। সো ছোট দুইটার বর্গ যোগ করে বড়টার বর্গ হয় কিনা সেটা চেক করা লাগবে। সো তুমি এখান থেকে তুমি বলতে পারবা না যে ভাই আমি তো টেস্ট করে দেখছি 10² + 8² = 6² হয় না, এই কারণে এটা মিলতেছে না, ওইটা বলা যাবে না। মানে কি করা লাগবে, ছোট দুইটা নেওয়া লাগবে, 6 আর 8 নিয়ে 10 হয় কিনা সেটা চেক করা লাগবে। সো এটা গেল। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলতেছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব, এটা আমাদেরকে কোয়েশ্চেন বলতেছে। সো চলো আমরা সলভ করি। দেখো এখানে দুইটা দুইটা করে অ্যাঙ্গেল দেওয়া আছে ত্রিভুজের। আমরা যেটা সহজে করতে পারি, 3 নাম্বার অ্যাঙ্গেলটা দেখি কত আসে। সো দুইটা অ্যাঙ্গেল 30 আর 60, তাহলে 3 নাম্বার অ্যাঙ্গেল বলা যাবে 180 - 30 + 60। ক্যালকুলেশন অলরেডি দেখা আসছে এর আগে, এরকম একটাতে আসবে তোমার 3 নাম্বারটা 90 ডিগ্রি। এটাও তুমি যদি ক্যালকুলেট করো 40 আর 50 90, এটাও পাবা 90 ডিগ্রি। এটাও ক্যালকুলেট করলে পাবা হচ্ছে 3 নাম্বার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা ক্যালকুলেট করলে পাবা 3 নাম্বার অ্যাঙ্গেলটা আসে 50 আর 30 80, সো বাকিটা হবে 100 ডিগ্রি। সো এটা হচ্ছে তোমার সিম্পল ক্যালকুলেশন নিয়ে বা ক্যালকুলেটর নিয়ে তুমি আসলে চেক করে দেখবা। সো আমরা যদি 3 নাম্বার অ্যাঙ্গেলটা বের করি এইভাবে, দেখো তোমার এ বি সি তিনটার ক্ষেত্রেই কি তোমার 30 60 90 40 50 90, কেউ কি 90-এর চেয়ে বড় আছে, কেউই কি তোমার স্থূলকোণ আছে না। সো তাহলে কি এরা কি হবে না, এরা সবগুলো হচ্ছে বাদ। 4 নাম্বারটাতে দেখো 50 আর 30, আরেকটা অ্যাঙ্গেল কত 100 ডিগ্রি, এটা 100-এর চেয়ে বড়, এটা 90-এর চেয়ে বড় না ভাই, অবশ্যই 90-এর চেয়ে বড়, যেহেতু এটা 90-এর চেয়ে বড় তাই এটা স্থূলকোণ। সো তোমার এটা হচ্ছে বেসিক্যালি অ্যান্সার, এটা তোমার কন্ডিশনকে মিট আপ করে। সো যেহেতু এটা শর্ত মানতেছে তাহলে তুমি অ্যান্সার দিবে হচ্ছে ডি নাম্বার। চলো নেক্সট অপশনে যাই। আমাদের কোয়েশ্চেনে কি বলতেছে, কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায় সেটা আমাদেরকে বের করে দেখাইতে বলছে। সো চলো আমরা ছোট্ট করে দেখে রাখি। আমরা যদি বলি ধরো এটা তোমার র্যান্ডম একটা ত্রিভুজ, এটার ক্ষেত্রে বহির্বৃত্ত বলতে আসলে কি বুঝি, নামগুলো আসলে ইম্পর্টেন্ট, বুঝছো। সো বহির্বৃত্তের জন্য যেটা করা লাগে, বাহুগুলোকে বাড়ায় দিবা, এভাবে বাড়ায় দিবা। এভাবে বাড়ায় দেওয়ার পরে করবা কি, তুমি এখানে এই কোণার মধ্যে একটা বৃত্ত আঁকবা, এইখানে এই চিপার মধ্যে একটা বৃত্ত আঁকবা, এখানে এই কোণার মধ্যে আরেকটা বৃত্ত আঁকবা। তাহলে কয়টা বৃত্ত হয়েছে দেখো, 1 2 3টা। এই বৃত্তগুলা কি ত্রিভুজের বাইরে না, অবশ্যই বাইরে। সো এই জন্য আমরা এদেরকে বলি হচ্ছে বহির্বৃত্ত। আর বহির্বৃত্ত কয়টা পসিবল, 3টা পসিবল, অ্যান্সার সি। সো এটা হচ্ছে তোমার হচ্ছে বহির্বৃত্ত। হ্যাঁ, আর এর সাথে রিলেটেড আরও 2টা নাম আছে, একটু রিমাইন্ডার দিয়ে দিই, তোমাদের মনে হইলে ভালো হবে। সো এগুলো একটু খেয়াল রাখা লাগবে। একটা হচ্ছে তোমাদের পরিবৃত্ত, আর আরেকটা হচ্ছে তোমাদের অন্তবৃত্ত। ছবিগুলো জাস্ট খেয়াল রাখো, বুঝছো, আর কিছু করা লাগবে না। সো পরিবৃত্তের ছবিটা হচ্ছে এরকম, এই যে একটা ত্রিভুজ আঁকবা সুন্দর। পরিবৃত্ত মানে কি দেখো, পরি মানে হচ্ছে বাইরে, বাইরে মানে হচ্ছে তোমার এই ত্রিভুজটাকে দিয়ে বাইরে এরকম যে বৃত্তটা আঁকা হয় তাকে আমরা বলি হচ্ছে পরিবৃত্ত। গুড, পরিবৃত্ত গেল। এখন অন্তবৃত্ত, অন্ত মানে হচ্ছে ভিতরে। সো এই ধরো ত্রিভুজ হইলে ত্রিভুজের ভেতরে তুমি আসলে একটা বৃত্ত আঁকবা। তো ত্রিভুজের ভেতরের মধ্যে যে বৃত্তটা আটাইতে পারবা তাকে আমরা বলি হচ্ছে তোমার অন্তর্বৃত্ত। সো পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, এর আগে দেখে আসছি বহির্বৃত্ত। বহি মানে একদম বাইরে, আর পরি মানে হচ্ছে এর আশেপাশে দিয়ে যাইতেছে, অন্ত মানে একদম ভিতরে। ওকে, এই নামগুলো খেয়াল রাখবো, পরবর্তীতে যাই। নেক্সট অপশন জিজ্ঞেস করতেছে নিচের কোন 3টি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা পসিবল। এটা খুবই ফেমাস কোয়েশ্চেন, প্রায়শই আসে, দেখবা এই যে দেখো সিলেট বোর্ডে আসছে তোমাদের। সো এটার রুলটা হচ্ছে তোমাদেরকে, তোমরা অলরেডি হয়তো বা দেখে আসছো, নিয়মটা হচ্ছে এরকম। ধরো এটা একটা ত্রিভুজ, এর বাহুগুলা এ বি আর সি। মনে রাখবা এইটা যদি একটা ত্রিভুজ হয়, যে কোনো ক্ষেত্রে তুমি 2টা বাহু যদি যোগ করো, এ প্লাস বি বের করো, এটা অলওয়েজ তোমার সি এর চাইতে বড় হবে। সো বেসিক্যালি যে কোনো 2টা বাহুর যোগফল 3 নাম্বারের চাইতে বড় হয়, এটা হচ্ছে ত্রিভুজের শর্ত। সো এইটা চেক করবা যে এই শর্তটা আসলে এখানে কোন ডেটাগুলো মানতেছে, ওইটা বের করলেই হবে। দেখো 5 6 18, 5 আর 6 যোগ করলে কত 11 হয়, 18-এর চেয়ে বড় হইছে না, হয় নাই, সো বাদ। 6 7 18, 6 আর 7 যোগ করলে 13 হয়, 18-এর চেয়ে কি বড় হইছে, হয় নাই, বাদ।
7 9 18, 7 আর 9 যোগ করলে 16 হয়। 16 কি তোমার 18-এর চেয়ে বড় হয়েছে? না, বাদ। 6 9 13, 6 আর 9 যোগ করলে 15 হয়। 15 কি তোমার 13-এর চেয়ে বড়? ইয়েস ভাইয়া, 13-এর চেয়ে বড়। তার মানে অ্যান্সার হচ্ছে ডি। ওকে, সো তোমার রুল হচ্ছে এটা ফলো করলেই হয়ে যাবে। এখানেও একটা মজার জিনিস দেখো, আমরা কি করতেছি। এখানে আমরা আসলে এই এ আর বি যেটা, ওদেরকে সবসময় ছোট চয়েস করতে পছন্দ করি। সো তুমি বেসিক্যালি যারা ছোট বাহু আছে ওদেরকে তুমি যোগ করে দেখবা। সো তুমি যদি দেখো 5 আর 6 যোগ করে 18 হয় না, 5 + 6 ইজ নট গ্রেটার দেন 18, ওইটা থেকে আমরা আসলে এটাকে বাদ দিতে পারছি। সো এই বিষয়টা তোমার টেস্ট করা লাগবে, ছোট দুইটার যোগফল বড়টার চেয়ে বড় কিনা, মানে ছোট দুইটাকে যোগ করলে লার্জেস্ট সাইডের চেয়ে তো বড় কিছু পাচ্ছ কিনা, এটা তোমার টেস্ট করা লাগবে। বাট তুমি যদি এখানে বলো যে ধরো ভাই 18 + 5 এটা তো তোমার 6-এর চাইতে বড়, এটা সত্য। সো এই কন্ডিশনটা মানতেছে। সো তুমি এটা দেখে ধরো তুমি বলে দিলা যে তোমার এটা ত্রিভুজ হবে এই নাম্বারটা, তাহলে কিন্তু ভাই তোমার হবে না। সো রুলটা কি? রুলটা আবার বলি, তোমাকে ছোট দুইটা বাহু নেওয়া লাগবে, ছোট দুইটা বাহুর যোগফল 3 নাম্বারটার চেয়ে বড় কিনা সেটা টেস্ট করা লাগবে। সো ছোট দুইটা নিছি, ছোট দুইটা নিয়ে 3 নাম্বারের চেয়ে বড় হয় কিনা সেটা টেস্ট করে দেখছি। প্রথম 3টা মিলে না, 4 নাম্বারটাতে মিলে গেছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এমসিকিউটা। চলো দেখি সামনে কি আছে। সো এখানে আমাদের দেখো কোয়েশ্চেনে কি বলতেছে, পিকিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে এটা বের করতে হবে। দেখো এ আর বিতে কি 3টা অ্যাঙ্গেল দেওয়া আছে। এখন অ্যাঙ্গেল দিলে কি ত্রিভুজ আঁকা যায়? তোমাদের অনেকের মনে থাকতে পারে যে আসলে এরকম কোনো সম্পাদ্য ছিল না, বাট কেন আঁকা যায় না সেটাও বলে দিচ্ছি। দেখো 3টা অ্যাঙ্গেল ধরো সমান দিয়ে দিল, ধরো এটা একটা ত্রিভুজ আঁকলাম, আবার একই রকম ভাবে এখানে বড় করে একটা ত্রিভুজ আঁকলাম। দেখ, বুঝছো? ত্রিভুজ দুইটা কি ধরো সাইজ শেপ কিংবা সিমিলার, মানে শেপটা হচ্ছে সিমিলার, মানে মোটামুটি একই রকম দেখতে। এখানে যদি দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান পাবা, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সমান পাবা, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সমান পাবা। তাহলে কি দেখো 3টা অ্যাঙ্গেলই কি তোমার 2টা ত্রিভুজের ক্ষেত্রে সমান না? হ্যাঁ, সমান। সো অ্যাঙ্গেলগুলো দিয়ে দেওয়ার পরেও কি তুমি এরকম বিভিন্ন বড় ছোট সাইজের ত্রিভুজ আঁকতে পারতেছো? তাহলে কি এটা আসলে ফিক্স করে বলছে যে ছোট টাকা লাগবে না বড় টাকা লাগবে? এটা তোমার কেউ বলছে? না, বলে নাই। তাহলে কি তুমি এখান থেকে শিওরলি বলতে পারবা যে ছোট না বড়টা? ছোটটা না বড়টা তুমি শিওরলি বলতে পারবা না। সো এই কারণে আমরা আসলে বলি যে অ্যাঙ্গেল 3টা দিয়ে দিলে আমরা আসলে ত্রিভুজটাকে ফুললি আইডেন্টিফাই করতে পারি না, বা আমরা আসলে শিওরলি বলতে পারি না যে আমি ছোট করে আঁকতে বলছে না বড় করে আঁকতে বলছে। সো এই কারণে আমরা এ আর বি হবে না। সি নাম্বার দেখো, সি নাম্বারে কি বলা? 3টা বাহু দেওয়া। ডি নাম্বারে কি বলা? 3টা বাহু দেওয়া। সো এখানেও কি ওই যে আগের শর্তটা চেক করব যে এ প্লাস বি গ্রেটার দেন সি হয় কিনা, এটা টেস্ট করব। দেখো এখানে কি 4 আর 7, 4 7 11, 4 আর 7 যোগ করলে কত হয়? 4 আর 7 যোগ করলে তোমার হয় 11। 11 কি তোমার 11-এর চেয়ে বড়? না, দুইটা সমান। সো মিলে নাই, এটা বাদ। 6 আর 9 12, 6 আর 9 যোগ করলে কত? 15। 15 কি তোমার 12-এর চেয়ে বড়? হ্যাঁ, 12। শর্ত মিলছে, অ্যান্সার হচ্ছে ডি। এই তো। সো অপশনগুলো গেল। নেক্সট কোয়েশ্চেন আমাদের, যাক অবশেষে হচ্ছে ত্রিভুজ শেষ হয়েছে। আমরা তাহলে এখন চতুর্ভুজ সম্পর্কিত টপিকগুলো আমরা আস্তে আস্তে দেখব। সো চলো ভাইয়া আমরা তাহলে চতুর্ভুজের প্রবলেমগুলো দেখি। আমাদের প্রথমতই দেখো কোয়েশ্চেনে বলতেছে, কোয়েশ্চেনটা একটু পড়ি আস্তে আস্তে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। দেখো কোয়েশ্চেনে বলা a = 5, b = 7 আর একটা অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে 45, ঠিক আছে। এ নাম্বার কোয়েশ্চেন, একটি বর্গের পরিসীমা 11, বর্গটি আঁকতে বলছে। বর্গের পরিসীমা 11, বর্গটি আঁকতে বলছে। সো চলো সলভ করি। বর্গের পরিসীমা, বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরো স্মল এ ধরি, তাহলে পরিসীমা 4a = কত দেওয়া? পরিসীমা 4a = 11, তার মানে a = 11/4। তাহলে কি বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা 11/4 বা কত আসে 2.75 আসার কথা, 2.75 আমরা আসলে পেয়ে গেলাম। সো বর্গের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, বাহুর দৈর্ঘ্য থেকে আমাদের জাস্ট বর্গটা আঁকা লাগবে। বর্গ আঁকার নিয়ম কি? সিম্পল জিনিস, তুমি যদি চেক করো এই যে একটা আনুভূমিক রেখা আঁকলা, এখান থেকে তুমি এই এ দৈর্ঘ্য নিয়ে একটা অংশ কাট করলা, এটা এ। বর্গের ক্ষেত্রে কি তোমার অ্যাঙ্গেলগুলো কি 90 ডিগ্রি হয় না? সো 90 ডিগ্রি করে উপরে নিয়ে গেলা, এখান থেকেও তুমি এ পরিমাণ অংশ কাট করলা। গুড। বর্গের বাহুগুলো সবগুলা এ, সবগুলা সমান। সো এটা এ, এটা এ, মাঝের অ্যাঙ্গেল 90। তারপরে করবা কি, এই পয়েন্ট থেকে এ ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ আঁকবা। এই পয়েন্ট থেকে এ ব্যাসার্ধ নিয়ে এরকম আরেকটা বৃত্তচাপ আঁকবা।
দেখবা যে এরা হচ্ছে এরকম একটা পয়েন্টে ছেদ করছে। সো যে পয়েন্টটাতে ছেদ করছে ওইটাকে তুমি যদি এভাবে কানেক্ট করে দাও তাহলেই তোমার আসলে বেসিক্যালি বর্গটা হয়ে যাবে। এটা হচ্ছে বর্গ আঁকার নিয়ম আর কি। সো বেসিক্যালি লম্ব আঁকলাম, এ এ দুইটা দৈর্ঘ্য নিলাম, ওকে। পরে এখানে দুইটা পয়েন্ট পেয়েছি, এই পয়েন্ট থেকে আমরা কি করছি, এ দৈর্ঘ্য নিয়ে আবার হচ্ছে একটা বৃত্তচাপ নিছি, এই পয়েন্ট থেকে এ দৈর্ঘ্য নিয়ে আবার একটা বৃত্তচাপ নিছি। সো এটা আঁকাআঁকি করলেই আমাদের হচ্ছে এরকম একটা শেপ পাচ্ছি, যার দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই এ, অ্যাঙ্গেলও 90 ডিগ্রি, তার মানে কি এটা একটা বর্গ। সো এই তো এ নাম্বার ডান। বি নাম্বার কোয়েশ্চেন পড়ি দেখি চলো। কোয়েশ্চেনে বলতেছে সামান্তরিকের দুইটি কর্ণ এ আর বি, একটা কর্ণ এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু কত 7, ওকে 5 আর 7, মাঝের অ্যাঙ্গেল হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু কত 45 ডিগ্রি, ওকে। সো 5 আর 7 মাঝের অ্যাঙ্গেল 45, সামান্তরিকটা এখান থেকে আমাদেরকে আসলে আঁকতে বলছে, ওকে। সো আমরা একটা স্লাইড নিয়ে নিই, আমরা তাহলে হচ্ছে ছবিটা আঁকতে পারবো। একটা ছোট্ট একটা স্লাইড নিয়ে নিই। কোয়েশ্চেন আমরা যদি দেখি কি বলছিল, কর্ণ দুইটা হচ্ছে 5 আর 7, কর্ণ একটা 5 আর একটা 7, এবং বলছিল কি মাঝের অ্যাঙ্গেল হচ্ছে, কর্ণ দুইটার মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি, ওকে। সো এইটা দিয়ে আমাদের একটা সামান্তরিক আঁকা লাগবে। সো সামান্তরিক মানে আঁকার জন্য তোমার আসলে মানে উপপাদ্যগুলো আসলে জানা লাগবে। সো সামান্তরিকের ক্ষেত্রে কি কি ডেটা আমরা জানি ওইগুলো একটু তোমাদের আগে একটু রিভাইজ করে নেওয়া লাগবে। ধরো তুমি সামান্তরিকের ক্ষেত্রে আমরা বলতে পারি বিপরীত বাহুগুলা পরস্পর সমান ও সমান্তরাল হয়। সো এটা ধরো এ বি সিডি হইলে তুমি বলতে পারবা এ বি ইকুয়াল টু সিডি আর এ বি প্যারালাল সিডি, এই দুইটা তুমি আসলে বলতে পারো প্রথমত। সেকেন্ড অফ অল তুমি আরো কি বলতে পারো, তুমি এখান থেকে বলতে পারো যে তুমি যদি এরকম কর্ণ আঁকো, কর্ণ দুইটা যে বিন্দুতে ছেদ করছে ও হচ্ছে আসলে তোমার এসি কমা বিডি এর মধ্যবিন্দু অথবা মিড পয়েন্ট, বুঝছো? তুমি চাইলে এটাও বলতে পারো। সো তোমার সামান্তরিকের ক্ষেত্রে আরেকটা শর্ত কি, কর্ণ দুইটা মধ্যবিন্দুতে সমান সমান ভাগে আসলে ভাগ হয়েছে। সো তোমার এ ও এর দৈর্ঘ্য যেটা ও সি এর দৈর্ঘ্য একই, বি ও এর দৈর্ঘ্য যেটা ও ডি এর দৈর্ঘ্য সেম, এটা তোমার সামান্তরিকের ক্ষেত্রে আরেকটা সূত্র। সো এরকম কিছু যে রুলগুলো আছে এগুলো আমাদের সবসময় মাথায় রাখা লাগবে, তাহলে আমরা সম্পাদ্য ইজিলি আঁকতে পারবো। সম্পাদ্য করার জন্য আসলে উপপাদ্যগুলো আমাদের জানা লাগে। সো যাই হোক, এখন আমরা তাহলে আঁকার ট্রাই করি। কোয়েশ্চেনে বলছিল কি দুইটা কর্ণ দেওয়া, একটা 5 আর 7, আর মাঝের অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে তোমার 45 ডিগ্রি, তাই না? ওকে, তো চলো আমরা আঁকার চেষ্টা করি। আগে একটা আনুভূমিক রেখা আঁকি, আগের মতোই সবসময় এই কাজ দিয়েই শুরু করা লাগে। আনুভূমিক রেখার মধ্যে একটা বাহু দৈর্ঘ্য দেওয়া কত 5। সো আমরা এক কাজ করি, আনুভূমিক থেকে এই 5 একক দৈর্ঘ্য আমরা কেটে নিই। এইটুকু কত, এই টোটালটা হচ্ছে তোমার 5 একক, মানে একটা কর্ণ কেটে নিলাম আর কি, ওকে। সামান্তরিকের ক্ষেত্রে কি জানি ভাই, সামান্তরিকের কর্ণ দুইটার ছেদবিন্দু এই যে ও যেটা, এটা কি মানে এদেরকে সমান দুই ভাগে ভাগ করে, এসি এরও মধ্যবিন্দু বিডি এরও মধ্যবিন্দু ও মানে সমান দুই ভাগে ভাগ করে, এটা আমরা জানি। সো এখন আমরা যেটা করতে পারি, যেহেতু এটা জানি, আমরা একে অর্ধেক করলাম ধরো। সো এটাকে ধরো নাম দিলাম এ সি, এর মধ্যবিন্দু ধরো আমি এখানে অর্ধেক করলাম, এই অর্ধেকের নাম দিলাম আমি ধরো ও, এসি এর মধ্যবিন্দু ধরো ও। সো এসি এর মধ্যবিন্দু ও পাইলাম, ভেরি গুড। সো আমাদের একটা কর্ণ অ্যাটলিস্ট ভালো করে আঁকা শেষ। সো এখন আমরা যদি বলি ডেটা আমরা কি জানি, এক্স ইকুয়াল টু 45, এক্স কি ছিল ভাই, মানে কর্ণ দুইটার মধ্যবর্তী কোণ, এই যে কর্ণ দুইটা যে এদের মাঝের অ্যাঙ্গেল ছিল আসলে এক্স, যেটা আসলে তোমার 45 ডিগ্রি দেওয়া। তাহলে তুমি আসলে কি বলতে পারো ভাই, দেখো তুমি যদি এখানে চেক করো, তোমার আরেকটা এসি তোমার একটা কর্ণ বুঝলাম, আরেকটা কর্ণ যেটা সেটাও কি তোমার ও বিন্দু দিয়ে যাবে না? প্রথমত এটা আমরা বুঝতে পারি, কারণ কি এটা মধ্যবিন্দু, সো এটা দিয়ে সেকেন্ড কর্ণটা যাবে। আরেকটা কথা কি, এক্স এর ভ্যালু 45, তার মানে কি এর সাথে তুমি যদি 45 ডিগ্রি কোণ নাও তাহলে কি তুমি আসলে আরেকটা কর্ণ পেয়ে যাবে না? এক্স্যাক্টলি। সো তুমি আসলে এই ও বিন্দুতে 45 ডিগ্রি কোণ নিয়ে এরকম একটা রেখা আঁকো। যদি রেখা আঁকো তাহলে এই যে এরকম একটা হলুদ লাইনের রেখা পাবো, ভেরি গুড। এই হলুদ লাইনের রেখাটা কি দেখো এসি এর মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, দেখো এসি এর মধ্যবিন্দু দিয়ে কি তোমার আরেক সেকেন্ড কর্ণটা গেল, ভেরি গুড। আর কর্ণ দুইটার মাঝের অ্যাঙ্গেল কত 45,
কর্ণ দুইটার মাঝের অ্যাঙ্গেলও আমরা নিছি হচ্ছে এখানে 45। সো এই এসি একটা কর্ণ পাইলাম, আর এরকম আরেকটা মাঝখানে রশ্মি আমরা এঁকে নিলাম। গুড। সো আমাদের 5-এর যে কর্ণটা ওইটার কাজ শেষ, বাকি আছে কি 7-এর কর্ণ। 7-এর কর্ণের এখন কাজ কি করতে পারি দেখো, এটা হচ্ছে মধ্যবিন্দু তাই না। এখন এই 7-এর যে কর্ণটা এটার অর্ধেক এ পাশে থাকবে না সামান্তরিকের শর্তানুসারে, অবশ্যই। দেখো তোমার কর্ণগুলা কি এখানে অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে গেছে। সো তোমার 7-এর অর্ধেক ডান পাশে, অর্ধেক থাকবে বাম পাশে। সো যেটা করবা সেটা হচ্ছে তুমি 7-এর অর্ধেক বা 3.5 একক তুমি এখান থেকে কেটে নাও, আর এই বিন্দু থেকে আবার 3.5 একক নিজে তুমি আসলে কেটে নাও। সো উপরে নিচে 3.5 করে কেটে নিলে তুমি আসলে এরকম দুইটা আসলে বিন্দু পাবো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। একে নাম দিবা বি, একে নাম দিবা ডি। সো তাহলে দেখো এ বি সি ডি 4টা বিন্দু হয়ে গেছে, যোগ করে দিলে তোমার সামান্তরিক শেষ। এই যে যেটা দেখতেছো সেটাই হচ্ছে আমাদের মূলত সামান্তরিকটার হচ্ছে ছবি। সো কনসেপ্টটা কি যদি একটু ছোট্ট করে রিভাইজ দিই, বিষয়টা হচ্ছে এরকম। আগে একটা কর্ণ আঁকলাম, এই 5 এককেরটা আঁকলাম, আঁকার পরে সেকেন্ড কর্ণটার অ্যাঙ্গেল অনুসারে একটা রশ্মি আঁকলাম। পরবর্তীতে তার অর্ধেক এ পাশে বা 7-এর অর্ধেক 3.5 ডান দিকে, আর 7-এর অর্ধেক 3.5 নিচের দিকে, এরকম দুইটা পয়েন্ট নিয়ে আসলাম, তাহলেই তোমার আসলে সামান্তরিকটা হয়ে গেছে। সো ওই কনসেপ্ট দিয়ে আসলে তোমার আসলে করে ফেলা যায়। সো আমরা তাহলে বি নাম্বারটাও শেষ করেছি, চলো সামনের দিকে যাই আস্তে আস্তে, নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে কি বলা, একটি বৃত্তের পরিসীমা পি, বৃত্তের পরিসীমা দেওয়া হচ্ছে তোমার পি, পি এর ভ্যালু কত 11। ভালো। সো বৃত্তের পরিসীমা পি দেওয়া 11, সেখান থেকে বলছে কি বর্গটা আঁকতে এবং এর অন্তর্বৃত্ত আঁকতে। ভালো, ঠিক আছে। সো পরিসীমা যদি পি হয় তাহলে আমরা বলতে পারবো 4a = 11। এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য ধরে নিছি, তাহলে এ পাবো হচ্ছে 11/4 which is 2.75। সো এ বা বাহুর দৈর্ঘ্যটা আমরা হচ্ছে ভ্যালু বের করে নিলাম। তাহলে আমরা বর্গ কিভাবে আঁকতে হয় সেটা একটু আগেই পরে আসছে তোমাদেরকে, এরকমভাবে বর্গটা এঁকে নিবা। সো এটা হচ্ছে তোমার মূলত 2.75, যেটা হচ্ছে তোমার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট বর্গটা আঁকা হইলে সেকেন্ডলি বলছে কি এর অন্তর্বৃত্ত আঁকতে। অন্তর্বৃত্ত আঁকাটা আসলে নতুন জিনিস। অন্তর্বৃত্তের কনসেপ্টটা কি ভাইয়া দেখো, অন্ত মানে কি, অন্ত মানে তোমার ভিতরে না, অবশ্যই ভিতরে। তাহলে বৃত্তটা কি বাইরে হবে না ভিতরে হবে, অবশ্যই ভিতরে হবে। তোমার এই বর্গের ভিতরে বৃত্ত কি হইতে পারে, এরকম একটা বৃত্ত বানাইতে পারো। এই যে সবুজ কালারের বৃত্তটা দেখতেছো এটাই হচ্ছে তোমার অন্তর্বৃত্ত। দ্যাটস ইট। সো কোয়েশ্চেনটা গেল, আমরা সামনের দিকে যাইতে পারি আশা করি। নেক্সট কোয়েশ্চেনে যাই। এটাও ইম্পর্টেন্ট আছে, এটা যশোর বোর্ডে আসছিল 24-এ, আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা একটু দেখে রাখবো। সো কোয়েশ্চেনে বলা কি দেখো, চতুর্ভুজের 4টে বাহুর দৈর্ঘ্য 5, 6, 7, 8। ভালো, সুন্দর ভ্যালু দিছে। পরে কি বলা, এবং একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং একটি কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। সেখান থেকে তোমার এই চতুর্ভুজটা তোমার এখানে আঁকতে বলছে। কিভাবে করতে পারো দেখো, সিম্পল জিনিস, জাস্ট একটু কেয়ারফুলি ছবি আঁকলেই হয়ে যাবে। সবার মতো আগের মতো আসলে একটা আনুভূমিক রেখা নিলাম, ভালো সুন্দর আনুভূমিক রেখা নেওয়ার পর দেখো আমরা কি করতে পারি, এখানে 5 আছে তাই না। প্রথম বাহুটাকে ধরো আমি নিচে আঁকলাম, বা এখান থেকে ধরো 5 একক নিয়ে কেটে নিলাম। সো এটা হচ্ছে আমার প্রথম বাহু। গুড। এখন 5 একক কেটে নিলাম, এই যে এখানে এতটুকু, ঠিক আছে। সো 5 একক কাটার পরে দেখো আমাদের অ্যাঙ্গেল কি জানি, অ্যাঙ্গেল জানি আমাদের 60 ডিগ্রি। অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হইলে এই পয়েন্টে তুমি 60 ডিগ্রি এঁকে নাও। এই যে এটা ধরো তোমার হচ্ছে 60 ডিগ্রি আঁকা হয়েছে। সো আমাদের 5-এর ডেটাটা ইউজ করা হইলো এবং 60 ডিগ্রি ডেটাটা ইউজ করা হইলো, বাকিগুলো আস্তে আস্তে ইউজ করব। 5 গেছে, 60 ডিগ্রি গেছে। এরপর কি দেখো 6 একক, তোমার এই যে এই রেখা থেকে একটা রশ্মি আঁকছো, এখান থেকে কি তুমি 6 একক কেটে নিতে পারো, অবশ্যই পারো। সো এখান থেকে তুমি যেটা করবা এরকমভাবে 6 একক তুমি কেটে নিবা। সো এই পয়েন্ট থেকে এতটুকুর ভ্যালু কত, 6 একক। 6 একক কেটে নিলা, বাকি থাকে 7 আর 8। সো বাকি আর 7 আর 8 নিয়ে হচ্ছে তোমার বাকিটা কমপ্লিট করা লাগবে। যেটা করতে পারো দেখো 5, 6, 7 আর 8 লাগবে। সো এই পয়েন্টকে কেন্দ্র করে যেটা করবা সেটা হচ্ছে এরকম, এই পয়েন্টকে কেন্দ্র করে
7 একক ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ আঁকো। একই রকমভাবে এই পয়েন্টকে কেন্দ্র করে 8 একক ব্যাসার্ধ নিয়ে এরকম আরেকটা বৃত্তচাপ আঁকো। বৃত্তচাপ যদি আঁকো দেখবে এরকম একটা ছেদবিন্দু পাবা। ছেদবিন্দু পাইলা, তাহলে এই যে দেখো আমরা 4টা বিন্দু পাইলাম, 1 2 3 4। এদেরকে যদি কানেক্ট করে দাও, অন্য কালি দিয়ে দিই, দাঁড়াও, এদেরকে যদি তুমি কানেক্ট করে দাও তাহলে আসলে তোমার হচ্ছে কাজটা হয়ে যায়। সো এটাই হচ্ছে তোমাদের রুল। প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে 5 আঁকলাম, অ্যাঙ্গেলটা আঁকলাম, 6 আঁকলাম, এতটুকুর কাজ শেষ। পরবর্তীতে বাকি থাকে তোমার 7 আর 8। এই 7 আর 8-এর ডেটাটা বাকি থাকে। সো এখান থেকে 7 একক নিয়ে হচ্ছে এই দৈর্ঘ্যটা নিলা, 8 একক নিয়ে এই দৈর্ঘ্যটা নিলা। তাহলে চেক করে দেখো বাহুগুলা কি 5 6 7 8, ঠিক আছে। অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটাও ঠিক আছে। সো তোমার প্রশ্নটা সেই অনুসারে এঁকে ফেলছো। দ্যাটস ইট, ভেরি গুড। সো আমাদের হচ্ছে এ নাম্বারটা হচ্ছে গেল। আমরা নেক্সট কোয়েশ্চেনটা আমরা তাহলে একটু ট্রাই করতে পারি। পরবর্তী কোয়েশ্চেনটা এখান থেকে একটু দেখে রাখি কি বলতেছে। যে এখানে বলা একটি রম্বস আঁকতে বলছে যার একটি কোণ হচ্ছে y/2। y হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাহলে y/2 কত? 60 অর্ধেক 30 ডিগ্রি। সো একটা কোণ বলা 30 এবং রম্বসের পরিসীমা দেওয়া হচ্ছে তোমার হচ্ছে কত? p। সো পরিসীমা হচ্ছে বেসিক্যালি 11। এই ডেটাগুলো থেকে আমার রম্বসটা আসলে আঁকা লাগবে। চলো আমরা নেক্সট পেজে যাই, তাহলে আমরা সুন্দর করে আঁকতে পারবো। সো চলো যদি দেখি কোয়েশ্চেনে কি বলা। কোয়েশ্চেনে বলা যে পরিসীমা p = 11, তাই না? সো এখান থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য a হলে বলা যায় 4a = 11। রম্বসের বাহু 4টা বাহু সমান। সো এখান থেকে বলা যায় a = 11/2 অথবা 2.75। এ কি? এ হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য রম্বসটা। সো রম্বসের বাহুর দৈর্ঘ্য আমরা জানি 2.75, এটা একটা ডেটা। সেকেন্ড আরেকটা ডেটা দেওয়া আছে যে একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। সো একটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, এটা তোমার সেকেন্ড আরেকটা ডেটা দেওয়া। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এখান থেকে আমরা রম্বস আঁকবো। দেখো রম্বসের ছবিটা কি হয় একটু মনে মনে চিন্তা করবো আগে। হ্যাঁ, রম্বস দেখতে এমন হয়। রম্বসের এখানের বৈশিষ্ট্য কি? এখানে মজার বৈশিষ্ট্য হচ্ছে এই 4টা বাহুই আসলে পরস্পর সমান। 4টা বাহুই পরস্পর সমান। সো 4টা বাহুর ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য বলা হচ্ছে 2.75, এই ডেটা দিয়ে দিছে। আর বলা কি এ একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এই ডেটাটা আসলে তোমাকে দিয়ে দিছে। সো চলো আঁকা ট্রাই করি। ইজি জিনিস, দেখলেই পারবো আশা করি। আমাদের এটা হচ্ছে আনুভূমিক রেখা। আনুভূমিক রেখা থেকে আমরা বাহুর দৈর্ঘ্যের সমান করে একটু অংশ কেটে নিই। এটা ধরো এ। পরবর্তীতে অ্যাঙ্গেল দেওয়া 30 ডিগ্রি, আমি এখান থেকে 30 ডিগ্রি কেটে নিতে পারি। এটা 30 ডিগ্রি। 30 ডিগ্রি বের করে নেওয়ার পরে তুমি চাইলে বাকি থাকে কি তোমার অ্যাঙ্গেলটা নেওয়া হয়ে গেছে, বাহুর দৈর্ঘ্যগুলো ডেটা বাকি থাকে, ওইগুলো ইউজ করতে পারি। সো এখান থেকে তুমি চাইলে এ বাহুর দৈর্ঘ্য নিয়ে আরেকটু অংশ কেটে নাও। সো ধরো তুমি এটা এ পাইলা, এটা বি পাইলা, এটা ডি পাইলা, 3টা পয়েন্ট পাইলাম। সো এই বি আর ডি পয়েন্টটা আমরা পাইলাম। আমাদের আরেকটা পয়েন্ট মিসিং এখানে, যেটা করতে পারি দেখো আগের মতোই। এই বি বিন্দুকে কেন্দ্র করে এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকো। ডি বিন্দুকে কেন্দ্র করে এ ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকো। আঁকার পরে কানেক্ট করে দাও। কানেক্ট করে দিলেই তোমার হয়ে গেছে। চেক করে দেখো 4টা বাহুই এ, অ্যাঙ্গেল 30, টান। এটা হচ্ছে তোমার রম্বস আঁকার নিয়ম। রম্বসের পর চলো দেখি আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা যদি বলি, এখানে দেখো কি কি দেওয়া। তোমার এখানে একটা পি এর ভ্যালু দাও 5, কিউ এর ভ্যালু দাও 6.5, ওকে, আর এক্স এর ভ্যালু দাও 60 ডিগ্রি। কোয়েশ্চেনে বলতেছে দুটি সামান্তরিকের দুটি কর্ণ পি আর কিউ। সো একটা কর্ণ 5 আর একটা কর্ণ 6.5। 5 আর 6.5 হচ্ছে দুইটা কর্ণ সামান্তরিকের। কর্ণের পরে বলা আছে এবং তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.5। এই ডেটাগুলা থেকে সামান্তরিকটা আমার আঁকা লাগবে। সো আমি যদি তোমাদের রাফলি আসলে বিষয়টা বোঝাই, এটা ধরো তোমার র্যান্ডম একটা সামান্তরিক, তার একটা বাহুর দৈর্ঘ্য এটা দেওয়া 4.5। তারপর তোমার এখানে যদি বলি তোমার কর্ণ একটা দেওয়া হচ্ছে 6.5 আর আরেকটা কর্ণের ভ্যালু দেওয়া শুধু 5। সো বাহু 4.5, বাকি দুইটা 6.5 আর 4.5, কর্ণ দুইটা দেওয়া। এখান থেকে আমাদের ছবিটা আসলে আঁকা লাগবে। সো চলো আমরা আঁকার চেষ্টা করি। আমরা ওইখান থেকে আসলে ইন্সপিরেশন নিয়ে আঁকবো। আমরা ধরো হচ্ছে
এই আনুভূমিক রেখাটা আঁকলাম আগের মতো, সুন্দর আনুভূমিক রেখা আঁকা হইল। এরপরে দেখো আমাদের বাহুটা আগে কেটে নিতে পারি। বাহুর দৈর্ঘ্য 4.5, আমরা যদি বলি ধরো এখান থেকে এই 4.5 একক দৈর্ঘ্য আমরা হচ্ছে কেটে নিলাম। সো ধরো এটা এ, এটা বি, ওই যে এখানে এই সামান্তরিকের এটা এ আর এটা বি, এ আর বি বিন্দু আমরা হচ্ছে পেয়ে গেলাম। পরবর্তীতে আমার লাগবে কি, আমার সামান্তরিকটা ফুলফিল করা লাগবে। বাহুর ডেটা আমার ইউজ করা শেষ, আমার এখন কর্ণ ডেটা ইউজ করে আমাদের কাজ করা লাগবে। এখন দেখো তোমাকে যদি বলি তোমার এই টোটাল কর্ণটা হচ্ছে 6.5, তাই না? অবশ্যই। তাহলে এই অর্ধেকটুকু কত ভাই? অর্ধেকটুকুকে তুমি বলতে পারবা 6.5/2, ঠিক আছে। একই রকমভাবে এই টোটাল সবুজটা হচ্ছে তোমার 5, এই নিচের অর্ধেকটুকু কত? এটা 5/2, তাই না? অবশ্যই। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, সামান্তরিকটা আসলে দেখতে এরকম। এখানে তোমার এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 6.5/2 আর এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 5/2। এটা আসলে আমরা এই কর্ণের ডেটা থেকে আমরা বলতে পারি। ওকে, সো এটা আমরা চলো ইউজ করি। আমরা এই বিন্দু থেকে এই 6.5/2 কত, 6.5/2 এর ভ্যালু হচ্ছে তোমার 3.25। এই 3.25 সেন্টিমিটার নিয়ে আমি ধরো এরকম একটা ব্যাসার্ধ আঁকলাম। এই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 3.25। ওকে, গুড। আর এই বি বিন্দু থেকে আমি 5/2 অথবা 2.5 ব্যাসার্ধ নিয়ে আমরা হচ্ছে আরেকটা ব্যাসার্ধ আঁকলাম। এখান থেকে আমি 2.5 বা 5/2 ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে ধরো এই মাঝের একটা বিন্দুতে ওরা হচ্ছে ছেদ করলো, ঠিক আছে। সো আমরা এই প্রসেসটা যদি ফলো করি তাহলে কতটুকু আগাইছি, আমাদের এই বাহুর দৈর্ঘ্যটা 4.5 সেটা আঁকা হয়ে গেছে। তারপর এই কর্ণ দুইটা ছেদ করছে ধরো ও বিন্দুতে, আমাদের আসলে এই ও বিন্দুটা বের করা আসলে হয়ে গেছে। যেখানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 6.5/2, এই দৈর্ঘ্যটা হচ্ছে 5/2, এই যে 3.25 আর 2.5, এতটুকু আমাদের আঁকা হয়েছে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ফুল সামান্তরিকটা ড্র করা। ফুল সামান্তরিক ড্র করার জন্য কি করা যায় ভাইয়া, একটু চিন্তা করে দেখো। দেখো এই এ ও, এটা কি তোমার ফুল কর্ণটা? না ভাই, এটা তার ঠিক অর্ধেকটুকু পরিমাণ, তার ঠিক হাফ। সো এটা যদি অর্ধেক কর্ণ হয়, তাকে যদি তুমি ডাবল করে দাও এখানে, তাহলে কি তুমি আসলে ফুল কর্ণটা পেয়ে যাবা। সো এ ও হচ্ছে অর্ধেক, তাকে আরও ডাবল করে দিলাম, মানে একই পরিমাণ অংশ এখানে আবার এঁকে নিলাম, টোটালটা ডাবল হয়ে গেল। একই রকমভাবে এই ও বি এতটুকু হচ্ছে 2.5, আমি এই পোর্শনটা এখানে আবার ডাবল করে দিলাম, এখানে আমি আবার 2.5 আঁকলাম। যদি এভাবে বর্ধিত করে ডাবল করে দিই তাহলে কি দেখো, ডাবল করলে এ বি এর সাথে সাথে সি আর ডি এই দুইটা বিন্দু তোমার কি চলে আসতেছে না? হ্যাঁ ভাই, চলে আসতেছে। এই তো, সো এ বি পেয়ে গেছি, সাথে সি আর ডিও তোমার ক্রিয়েট করা হয়ে গেছে। সো বেসিক্যালি স্ট্র্যাটেজিটা কী ছিল? স্ট্র্যাটেজিটা যদি বলি, প্রথমত ও বিন্দু বের করো। সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে ওকে বর্ধিত করে কর্ণ ফিল আপ করো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজি। এই দুইটা কাজ করলেই তোমার আসলে হয়ে যায়। সো এ বি সি ডি চারটা বিন্দু হয়ে গেছে, যোগ করে দাও। এ বি হয়ে গেছে, বিসি সিডি ডি। সো এ বি সি ডি যেটা দেখতেছো সেটাই হচ্ছে আমাদের মূলত এই সামান্তরিকটা। সো এভাবে আমরা আসলে সামান্তরিকটা চাইলে আঁকতে পারি। একটু প্র্যাকটিস করবো তাহলে তোমার বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। বেসিক্যালি আমরা যত প্র্যাকটিস করবো তাহলে নতুন নতুন কোয়েশ্চেন আমরা আসলে ভালোভাবে সলভ করার অভ্যাস তৈরি করতে পারবো। সো চলো দেখি আমরা সামনের দিকে যাই আস্তে আস্তে আরেকটু। নেক্সট টপিকটা দেখি। কোয়েশ্চেনে কি বলা, সামান্তরিকের দুইটা কর্ণ হচ্ছে এ আর বি, এ এবং B+1। এ মানে হচ্ছে তোমার আসলে 7, একটা 7, আর একটা B+1 তার মানে 4-এর সাথে 1 তার মানে 5। সো দুইটা কর্ণ হচ্ছে 7 আর 5। ভালো, কর্ণ দুইটার মাঝের অ্যাঙ্গেল হচ্ছে এক্স, এক্স মানে কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে আরেকটা ডেটা দেওয়া। সো দুইটা বাহু 7 আর 5, মাঝের অ্যাঙ্গেল 60। এখান থেকে আমাদেরকে দেখাইতে হবে যে সামান্তরিকটা কিভাবে আঁকা যায়। আমরা যদি ট্রাই করে দেখি, চলো।
আমাদের এমনিতে একটু রাফ যদি আঁকো বা চিন্তা করো, এটা ধরো একটা সামান্তরিক, কোয়েশ্চেনে কি দেওয়া আছে, এই সামান্তরিকের ক্ষেত্রে তোমার কর্ণ দুইটা দেখতে এরকম, এবং এই কর্ণ দুইটার ক্ষেত্রে ভ্যালু দেওয়া হচ্ছে একটা 5 আর আরেকটা 7, আর আরেকটা ডেটা দেওয়া যে কর্ণ দুইটার মাঝের অ্যাঙ্গেল বা এই কর্ণ দুইটার মাঝের কোণ, এই কোণটা হচ্ছে তোমার আসলে 60 ডিগ্রি। কর্ণ দুইটার মাঝের কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। সো বেসিক্যালি এই ডেটাটা আসলে তোমাকে দেওয়া আছে, এতটুকু দেওয়া। এখান থেকে আমাদের সামহাও সামান্তরিকটা প্রিসাইজ ওয়েতে সঠিকভাবে আমাদের আঁকা লাগবে। কিভাবে করতে পারি চলো আমরা দেখি, শুরু করি। আমাদের কথা যদি বলি, প্রথমত আনুভূমিক একটা রেখা নিই, ওইখান থেকে কাজ শুরু করা লাগে। ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি, এই যে দেখো একটা কাজ করি, আমাদের যে দুইটা কর্ণ আছে না, একটা 7 আর 5, প্রথমত আমরা এইখান থেকে 7 একক আমরা হচ্ছে কেটে নিই। এই যে এটা ধরো আমাদের 7 একক, সো এটাকে, এটা হচ্ছে আমার একটা কর্ণ এ সি, নাম দিলাম। ওকে, আমাদের আর হচ্ছে আরো দুইটা বিন্দু লাগে, বি আর ডি লাগবে, ঠিক আছে। সো দুইটা কর্ণ নিলাম, মানে একটা কর্ণ নিলাম এসি। এসি এর মধ্যবিন্দু বের করা যায়, মধ্যবিন্দু হচ্ছে তোমার ও। সো এটা ধরো এসি, আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে তোমার এটা, যাকে আমি নাম দিলাম ও। ভেরি গুড, মধ্যবিন্দু আমরা ও পাইলাম। দেখো কোয়েশ্চেনে কি বলা, এসি কর্ণের সাথে আরেকটা কর্ণের অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি না? 60 ডিগ্রি, তুমি চাইলে 60 ডিগ্রি রাখতে পারো। সো এই এসি এর সাথে চলো আমরা এখানে এই 60 ডিগ্রি কোণে আমরা একটা রেখা আঁকি। আঁকলাম সুন্দর করে, ভালো। এই 60 ডিগ্রি কোণে আমাদের একটা অ্যাঙ্গেল, একটা রেখা বা একটা রশ্মি আমাদের আসলে আঁকা হয়ে গেছে। এখন এই রেখা থেকে আমরা যদি চেক করি, এসি মানে কি আমাদের 7 কাজ শেষ, বাকি থাকে আমার হচ্ছে 5, বাকি থাকে তোমার হচ্ছে এই যে 5 এককের এই কর্ণটা বাকি থাকে। এখন 5 এককের জন্য যদি কথা বলো, ও বিন্দু বা এই মধ্যবিন্দুর এই দিকে থাকবে অর্ধেক, নিচে থাকবে অর্ধেক। এই যে দেখো, ও বিন্দুর উপরে অর্ধেক, নিচে অর্ধেক। সো তোমার 5-এর অর্ধেক বা 5/2 থাকবে উপরে, বা 5/2 থাকবে নিচে, এটা আমরা বলতে পারি। সো তুমি এখান থেকে তাহলে ছেদ করলে এখানে আরেকটা বিন্দু পাবা বি, আর নিচে তুমি এখানে আরেকটা বিন্দু পাবা ডি। সো বিন্দুগুলা কি, এ বি সি ডি, পরপর যোগ করে দাও। যোগ করে দিলে যেটা ভ্যালু পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের মূলত সামান্তরিক। সো এটা হচ্ছে আমাদের সামান্তরিকের ছবিটা, ড্রয়িংটা হয়ে গেছে। এরকম একটা মেন্টাল পিকচার আঁকলে আমাদের সম্পাদ্যগুলো আঁকতে অনেক ক্ষেত্রে ইজি হয়। সো চলো দেখি সামনের দিকে যাই, প্রায় শেষের দিকে চলে আসছি। এখানে কোয়েশ্চেনটা যদি দেখি কি বলা, সো একটা ট্রাপিজিয়াম আঁকতে বলছে যার সমান্তরাল বাহু দুইটা এ আর বি। সো সমান্তরাল বাহু দুইটা, একটা 5 আর একটা হচ্ছে 7, সমান্তরাল বাহু দুইটা 5 আর 7, এবং বি বাহু সংলগ্ন দুটি কোণ এক্স এবং ওয়াই। সো এবং বি বাহু সংলগ্ন দুটি কোণ এক্স এবং ওয়াই, এক্স হচ্ছে তোমার 70, ওয়াই হচ্ছে তোমার 60, এই ডেটাগুলো দেওয়া আছে। সো একটা ট্রাপিজিয়ামের দুইটা বাহু দেওয়া 5 আর 7, আমরা হচ্ছে একটা আনুভূমিক রেখা নিব সুন্দর মতো। এই যে দেখো আনুভূমিক রেখা নিলাম, এর মধ্যে করব কি 5 আর 7, দেখো এই 5 আর 7-এর মধ্যে বড় কে তোমার 7 না? সো এই জন্য এখান থেকে তুমি 7 একক তুমি আসলে কাট করে নাও। এই যে ধরো এতটুকু নাম দিলাম আমরা, ধরো 7 একক। ওকে, আর কি বলা, তোমার এই 7 একক বিশিষ্ট বাহুর সাথে দুইটা অ্যাঙ্গেল দেওয়া 70 আর 60। সো এখানে 70 হবে আর এখানে তোমার 60 ডিগ্রি হবে, এটা কোয়েশ্চেনে বলা আছে। সো এখান থেকে তুমি চাঁদা দিয়ে এরকম 70 ডিগ্রি এঁকে নাও, এখান থেকেও তুমি চাঁদা দিয়ে 60 ডিগ্রি তুমি হচ্ছে সুন্দর মতো এঁকে নাও। ওকে, সো এতটুকু তোমার আসলে কাজ শেষ। সো আমাদের কার কার ডেটা নিয়ে কাজ শেষ, আমার এখানে 5-এর কাজ শেষ, 7-এর না 5-এর কাজ হয় নাই, আমার এখানে হচ্ছে তোমার 7-এর কাজ শেষ, 7-কে নিয়ে কাজ করছি, অ্যাঙ্গেল দুইটা নিয়েও আমার কাজ করছে। আমার বাকি ডেটা কে থাকে, বাকি ডেটা মিলানো বাকি থাকে হচ্ছে তোমার 5, মানে 5 এককটা এখন নিয়ে ওইটা আমার কাজ করা লাগবে। সো 5 নিয়ে কি করবা দেখো ভাই, সিম্পল জিনিস। 5 একক নিয়ে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, দেখো এখান থেকে তুমি 7 একক কেটে নিছো তাই না, বাকি থাকে 5। একই রকম ভাবে এখান থেকে তুমি এই যে 5 একক তুমি হচ্ছে কেটে নাও। সো এখান থেকে স্টার্ট করে এই যে সাদা যে দৈর্ঘ্যটা সেটা কত, 5 একক আমি হচ্ছে কেটে নিলাম।
এটা হচ্ছে আমার 5-এর নিয়ে কাজ। 5 একক কেটে নেওয়ার পর দেখো এখানে অ্যাঙ্গেল কত, 70 ডিগ্রি, 70 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এখানে যদি 70 ডিগ্রি কোণ হয়, একই রকমভাবে এখানেও তুমি 70 ডিগ্রি কোণটা তৈরি করে নাও। সো এটা হচ্ছে তোমার 70 ডিগ্রি কোণ। 70 ডিগ্রি যদি কোণ তৈরি করো তাহলে কি তোমার এটার সাথে এটা হচ্ছে তুমি এঁকে নিলা। গুড। সো ওভারঅল স্টেপগুলো কি? ওভারঅল স্টেপগুলো আগেরগুলো নর্মালি ছিল। প্রথম কাজ করছো কি, নিচে হচ্ছে নিচের রেখাটাতে 5 এঁকে নিছো, এটা হচ্ছে প্রথম কাজ। 5 একক কাটছো। পরবর্তীতে ওই যে 70 ডিগ্রি যেটা আছে 70 ডিগ্রিকে ডাবল করছো, মানে ধরো এখানে 70 ছিল, একই রকমভাবে এখানেও তুমি আসলে 70 ডিগ্রি আঁকছো। ওকে, সো এতটুকু আমরা যদি করি তাহলে দেখো তোমার এই পয়েন্টে তোমার এখানে ছেদ করছে না? হ্যাঁ, ছেদ করছে। ভেরি গুড। তাহলে এই যে এই পয়েন্টে যে ছেদ করছে, এখন এর পরের কাজটা করবা কি, এই যে আনুভূমিক রেখাটা না, এই পয়েন্ট থেকে আনুভূমিকভাবে একটা রেখা টানবা। এই আনুভূমিকভাবে যদি রেখা টানো তাহলেই আসলে তোমার কাজ হয়ে যাবে। তো তোমার থার্ড স্টেপটা হবে কি, থার্ড স্টেপটা হবে হচ্ছে একটা হরিজন্টাল অথবা আনুভূমিক আসলে লাইন টানা লাগবে বা রেখা টানা লাগবে। এটা করলেই তোমার কাজ হয়ে যাবে। সো এটাই হচ্ছে কনসেপ্ট। সো প্রথম বিষয়গুলো নর্মালি ছিল, পরেরগুলো একটু আমাদের স্পেসিফিক্যালি দেখা লাগবে। প্রথমত 5 একক কাটলাম। 5 একক কাটার পরে এখান থেকেই 70 ডিগ্রি নিলাম। নেওয়ার পরে এই পয়েন্ট থেকে হরিজন্টাল একটা হলুদ লাইন টেনে দিলাম। এটা করলেই তোমার আসলে কাজ হয়ে যায়। এখন মানে এইসব তো করলাম, বুঝলাম। এখন এটা লজিকটা কি, লজিকটাও আমরা একটু ছোট্ট করে দেখে নিব। লজিক বোঝাটা ইম্পর্টেন্ট আমাদের সবসময়ের মতোই। সো যদি দেখো আসলে কাহিনীটা কি, দেখো তোমার এটা 70, এটাও 70, দুইটা অ্যাঙ্গেল সমান হওয়ার কারণে এই বাহুটা আর এই বাহুটা কি তোমার হচ্ছে প্যারালাল হয়ে গেছে না, বা তোমার সমান্তরাল হয়ে গেছে। এই দুইটা রেখা অবশ্যই সমান্তরাল হয়ে গেছে। এবং তুমি যদি চেক করো সমান্তরাল হইলে তুমি এই পয়েন্ট থেকে আবার তুমি কি হরিজন্টাল ওয়েতে এই হলুদ লাইনটা দিছো, এই হলুদ লাইনটা তোমার হচ্ছে হরিজন্টাল ওয়েতে দিছো। সো তোমার এইটা আর এইটা, এই দুইটা রেখাও কি তুমি হচ্ছে সমান্তরাল পাইছো। তোমার এই দুইটা রেখা সমান্তরাল, এই দুইটা রেখাও সমান্তরাল। সো এই রেখাগুলো যদি সমান্তরাল হয় এরকমভাবে, তাহলে এই চতুর্ভুজটা যেটা এ বি সি ডি, এই ABCD কে আমরা চাইলে কি বলতে পারি, এটা আসলে তোমার একটা সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে শর্ত কি, নিচেরটা যেহেতু তোমার 5, এই দৈর্ঘ্যটা যেহেতু আমি বলছি 5 একক, তাহলে এটাও তোমার হবে 5 একক। ভেরি গুড। এই তো। সো আমার তাহলে দেখো আমি সামান্তরিকের শর্তানুসারে নিচেরটাকে 5 ধরে সিডিকে আমরা আসলে 5 একক পেয়ে গেছি। সো আমাদের তাহলে কন্ডিশন দেখো, তোমার এখানে যদি চেক করো, তোমার এই টোটাল পোর্শনটা হচ্ছে তোমার 7, উপরের এই পোর্শনটা হচ্ছে আমার এই যে দেখা যাচ্ছে অলরেডি 5, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 70, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 60। তোমার সবগুলো কন্ডিশনে মিট করছে। সো তুমি তাহলে আসলে বলতে পারো এটাই হচ্ছে তোমার আসলে ট্রাপিজিয়ামটা আঁকার প্রসেস। সো এটাই হচ্ছে নিয়ম। আমরা একটু ছোট্ট একটা স্লাইড নিয়ে আমরা একটু রিক্যাপ করে নিতে পারি। সো রুলটা ছিল এরকম যে এটা আনুভূমিক রেখা টানলা, এখান থেকে 7 একক নিলা, হ্যাঁ বড়টা নিলা, এরপরে দুইটা অ্যাঙ্গেল টানলা, এটা 70 আর এটা ধরো তোমার আসলে 60। এতটুকু কমন নলেজ। হ্যাঁ, সো দুইটা অ্যাঙ্গেল ছিল, 7 ছিল, এতটুকু আমরা নিয়ে নিলাম। এরপরের কাজ যেটা সেটা হচ্ছে 5 নিয়ে চিন্তা করা লাগবে। সো এখান থেকে তুমি এই সবুজ অংশটুকু 5 নিলা। 5 নেওয়ার পর এই রেখাটা যেটা পাইছো তার প্যারালাল ওয়েতে এতটুকু একটা রেখা টানলা। প্যারালাল ওয়েতে রেখা টানার ফলে কি এই অ্যাঙ্গেলটা তোমার 70 ডিগ্রি পাবা আসলে। রেখা টানলে তুমি যদি এখন এরপর এদেরকে কানেক্ট করে দাও হরিজন্টালি, তাহলে আসলে তুমি আসলে ট্রাপিজিয়ামটা পেয়ে যাবে। ট্রাপিজিয়াম কোনটা হবে, এ বি সি ডি, এটাই হবে তোমার আসলে ট্রাপিজিয়ামটা। সো দ্যাট ইজ ইট। এটা হচ্ছে তোমার ছবির প্রসেসটা। আমাদের আঁকা কি প্রায় শেষের দিকে, কয়েকটা MCQ সলভ করে নিই তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা দেখি রম্বস আঁকার জন্য ন্যূনতম কয়টি উপাত্ত প্রয়োজন। দেখো রম্বস আমরা একটু আগে আঁকছিলাম, যদি মনে করে দেখো প্রসেসটা কী ছিল। এটা ধরো তোমার রম্বস, রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া লাগতো এ, আর আরেকটা ডেটা দেওয়া লাগতো, সেটা কি ডেটা, তোমার একটা অ্যাঙ্গেল ধরো থিটা দেওয়া লাগতো, তাহলে আসলে তোমার কাভার হয়ে যেত। সো বাহুর দৈর্ঘ্য এ আর থিটা দেওয়া থাকলেই রম্বস আঁকা যেত। তোমার অ্যান্সার হচ্ছে বি।
পরেরটা যদি চেক করি, সামান্তরিক আঁকতে কয়টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়। দেখো সামান্তরিক কিভাবে আঁকতে পারো, ধরো আনুভূমিক রেখা টানলা, এখান থেকে একটা বাহু কাটলা এ, গুড। পরে তুমি এখান থেকে একটা অ্যাঙ্গেল নিলা থিটা, ওই থিটা কোণ অনুসারে তুমি এখান থেকে আরেকটা বাহু নিলা বি, তাহলেই কি তোমার আসলে সামান্তরিকটা ফিক্সড হয়ে গেল না? হ্যাঁ, ফিক্সড হয়ে গেল। ডেটা কয়টা লাগলো? এ বি আর মাঝের অ্যাঙ্গেল থিটা 3টা। সো অ্যান্সার হচ্ছে 3। নেক্সট অপশন, রম্বসের রম্বসের সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান। রম্বস আঁকি আগে। ওকে, রম্বসের সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান। সো সন্নিহিত মানে পাশাপাশি। এই বাহু আর এই বাহু, এই দুইটা একদম পরপর আছে, এই দুটা সমান, ঠিক আছে, গুড। পরের অপশন, সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক। সো সম্পূরক মানে কি? সম্পূরক মানে হচ্ছে এরা মিলায়ে 180 ডিগ্রি দিবে। সো রম্বসের এই একটা কোণ আর এই একটা কোণ, এরা হচ্ছে পাশাপাশি বা সম্পূরক কোণ আমরা এদেরকে বলি। সো এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দেখো এই দুইটা কোণ কি তোমার সম্পূরক হবে কি হবে না, এটা আসলে দেখেই বোঝা যায়, তাই না? তোমার এই রেখাটা আর এই রেখাটা, দুইটা রেখা সমান্তরাল বা প্যারালাল, এই দুইটা রেখা প্যারালাল। প্যারালাল হওয়ার কারণে আসলে তুমি যদি এটা আর এটা যোগ করো, যোগ করলে অলওয়েজ তোমার 180 ডিগ্রি আসবে। তুমি চাইলে ছবি এঁকেও তুমি ট্রাই করতে পারো। সো 2 নাম্বারটা আসলে তোমার মিলবে। 3 নাম্বার, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা জানি, এটা রম্বসের একটা উপপাদ্য ছিল যে রম্বসের কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে হচ্ছে কর্ণ দুইটা আঁকলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, আর এই যে এই বিন্দুটা হবে কর্ণ দুইটার মিড পয়েন্ট। সো ও বিন্দু হবে আসলে কর্ণ দুইটার মিড পয়েন্ট। এটাও মিলছে, 1 2 3 তিনটাই হবে। নেক্সট কোয়েশ্চেন, দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটা আঁকা সম্ভব? দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটা আঁকতে পারো? ট্রাপিজিয়াম নিয়ে কোনো আইডিয়া আসতেছে না, আপাতত স্কিপ করি। আয়তনীয়ও আসতেছে না, সামান্তরিক নিয়েও আসতেছে না। রম্বসের কথা চিন্তা করো ভাই, একটু আগেই বলছি রম্বসের কর্ণ দুইটা পরস্পর লম্ব। সো ধরো দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কি তোমার ধরো এতটুকু হচ্ছে একটা কর্ণ, আর এটা ধরো তোমার আরেকটা কর্ণ, মাঝের অ্যাঙ্গেল 90, তাহলে কি তোমার 4টা বিন্দু ফিক্সড হয়ে গেল না? রম্বসটা এঁকে ফেলতে পারতেছো। সো রম্বস আঁকা যাচ্ছে, ছবি দেখে বোঝা যায়। সো অ্যান্সার হচ্ছে বি। নেক্সট অপশন, শুধু পরিসীমা দেওয়া থাকলে কোনটি আঁকা যায়? বর্গ। পরিসীমা দেওয়া থাকলে বর্গের বাহুর দৈর্ঘ্য পারো, ওইখান থেকে বর্গ আঁকতে পারো। একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি উপাত্ত দরকার? একটা চতুর্ভুজের জন্য কি কি লাগে? দেখো আমরা কি আঁকছিলাম, একটা রেখা আঁকছিলাম, একটা বাহুর দৈর্ঘ্য এ, একটা অ্যাঙ্গেল থিটা, থিটার মধ্যে একটা বাহুর দৈর্ঘ্য বি, একটা বাহুর দৈর্ঘ্য সি, আরেকটা বাহুর দৈর্ঘ্য ডি। এরকম ভাবে আমরা আসলে চতুর্ভুজ আঁকছিলাম। ডেটা কয়টা লাগছে? এ বি সি ডি 4টা, থিটা 5টা, টোটাল অ্যান্সার 5। নেক্সট কোয়েশ্চেন, রম্বস আঁকা যাবে যদি দেওয়া থাকে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য, একটি বাহু এবং একটি কোণ। এখন এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? চলো আমরা চেক করি। রম্বসের ক্ষেত্রে আমরা দেখছিলাম, ধরো এটা রম্বস, হ্যাঁ, একটা রম্বস রম্বস মানে কি? তোমার 4টা বাহু পরস্পর সমান হবে, এটাই তো। সো এখন এটা যদি তোমার শর্ত হয়, তোমার রম্বস দেখতে এরকমও করতে পারো, তুমি চাইলে আরো খাড়াও আঁকতে পারো, বিভিন্ন শেপে রাখতে পারো, তাই না? সো তোমার এখানে ডেটা কি কি আছে? একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এটা বলে দেওয়া লাগবে, সেকেন্ড আরেকটা ডেটা বলে দেওয়া লাগবে যে অ্যাঙ্গেলটা কত বা কত ডিগ্রি কোণে বাঁকানো আছে। এই দুইটা ডেটা আসলে তোমার বলে দেওয়া লাগবে। সো আমরা এখান থেকে বুঝতে পারি রম্বস আঁকার জন্য কয়টা ডেটা লাগে? 2টা ডেটা লাগে। এখন দেখো কোথায় 2টা ডেটা দেওয়া আছে, এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া, একটা ডেটা হবে না। 2 নম্বরে 2টা ডেটা, ঠিক আছে। 3 নম্বরে 2টা ডেটা, ঠিক আছে। 2 আর 3 সি। নেক্সট অপশনে যদি যাই, শুধুমাত্র 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি আঁকা পসিবল? 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি আঁকতে পারবা? যদি বলো রম্বস, রম্বসের ক্ষেত্রে 2টা বাহু দিয়ে লাভ আছে? যদি চেক করো, রম্বসের কি সবগুলা বাহুর দৈর্ঘ্যই সমান না? সবগুলা বাহুর দৈর্ঘ্যই এ। সো 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া মানে কি? 2টা বাহুর দৈর্ঘ্য ধরো 10 করে হবে, কিংবা 5 করে হবে, তাই না? সো লাভ নাই তো। তুমি চাইলে এইভাবে আঁকতে পারো, তুমি চাইলে এরকম খারাপভাবেও রম্বস আঁকতে পারো, বিভিন্ন শেপে আঁকতে পারো, কিংবা তুমি চাইলে একদম চ্যাপটা করেও তুমি চাইলে রম্বস আঁকতে পারো। সো শুধু বাহুর দৈর্ঘ্য দিয়ে আসলে কাজ হইতেছে না। আয়তক্ষেত্রের জন্য যদি চেক করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি? এটা ধরো একটা বাহু এ, এখানে কোনটা 90 ডিগ্রি হবে, আরেকটা বাহু হবে বি। সো তাহলে কি তোমার আয়তক্ষেত্রটা দেখতে আসলে এরকম হবে, তোমার আয়তক্ষেত্রটা মোটামুটি ফিক্সড হয়ে যাচ্ছে। সো এটা হইতে পারে। সামান্তরিকের ক্ষেত্রে যদি দেখো, সামান্তরিকের ধরো 2টা বাহু দেওয়া, সো তুমি চাইলে এটা এ আর এটা বি দেওয়া ধরো।
সো তুমি চাইলে এভাবে সামান্তরিক আঁকতে পারো, তুমি চাইলে অ্যাঙ্গেলটাকে একদম চিপায় তুমি হচ্ছে এরকম বাঁকানোভাবেও তুমি সামান্তরিক আঁকতে পারো। সো দুইটা বাহু দিয়ে আসলে তোমার এই অ্যাঙ্গেলটা কত সেটা আসলে তোমাকে এখানে ফিক্স করে বলে নেই। সো এই জন্য সামান্তরিক হবে না, আর ট্রাপিজিয়াম হওয়ার তো প্রশ্নই আসে না। সো অ্যান্সার কত আয়তক্ষেত্র বা বি নাম্বার। সো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, লাস্ট এমসিকিউটা দেখি। প্রায় আমাদের এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ দুইটার ছেদবিন্দু ও, এটা হচ্ছে ও, সুন্দর। ওপি ইকুয়াল টু 4, আমরা যদি বলি তোমার এখানে ওপি ইকুয়াল টু এইটুকু হচ্ছে তোমার 4, এতটুকু 4 দেওয়া। ও এ ইকুয়াল টু 5, সো ও থেকে এ এতটুকু দৈর্ঘ্য দেওয়া তোমার আসলে 5 একক। সো ও এ যদি 5 হয় তাহলে ওসিও কত, ওসিও তোমার আসলে 5ই হবে, তাই না? এটা আমরা বলতে পারি। সো এতটুকু গেল। নেক্সটে জিজ্ঞেস করতেছে কি বিসির ভ্যালু কত, বিসি মানে এই দৈর্ঘ্যটা কত সেটা বের করতে বলছে। ওকে, সো বেসিক্যালি ওপি দেওয়া 4, ও এ দেওয়া 5, মানে এতটুকু দেওয়া 5। যেহেতু কর্ণটা এখানে সমদ্বিখণ্ডিত হয়েছে বা দুই ভাগে ভাগ হয়েছে, সো উপরেরটা 5 হইলে নিচেরটাও তোমার 5 হবে। সো তোমার এতটুকু আমরা জানি। তাহলে ছবিটা যদি আবার আঁকি, দেখো ছবিটা এরকম না, এরকম। এখানে তোমার এই বাহুটা 4 আর এই বাহুটা 5। আমি এটার ভ্যালু ধরে নিলাম এক্স, যেটার ভ্যালু আমরা হচ্ছে জানি না। তাহলে এটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে। আমরা পিথাগোরাস থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এখান থেকে যদি এক্স এর ভ্যালু সলভ করো, এক্স এর ভ্যালু বাবা আসলে 3, এক্স এর ভ্যালু সলভ করলে 3 আসবে। সো আমরা বলতে পারবো যে এই দৈর্ঘ্যটা বা পিসি ইকুয়াল টু এক্স ধরে আমরা তার ভ্যালু পাইছি 3 একক। সো আমরা পিসি বা এতটুকু পাইছি 3 একক। তাহলে টোটালটা কি হবে ভাই, 3-এর ডাবল না, এখানে 2 বার আছে। সো তোমার টোটাল অ্যান্সার হবে 2 × 3 which is equal to 6. সো তোমার অ্যান্সার বিসি এর ভ্যালু পাচ্ছ আমরা টোটালি 6। সো অ্যান্সার হচ্ছে তোমাদের সি নাম্বার অপশন। সো এরপর দেখি আমরা নেক্সট কোয়েশ্চেন। পরিসীমা এবং একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকার জন্য। সো আমরা যদি দেখি বর্গর ক্ষেত্রে তোমার কোণের মান আসলে লাগে না, 90 ডিগ্রি অলরেডি আমরা জানা থাকে, বাদ দাও। রম্বসের ক্ষেত্রে যদি বলি, রম্বসের ক্ষেত্রে যেহেতু 4টা বাহু সমান তাই পরিসীমা 4a ইকুয়াল টু ধরো সামথিং দেওয়া আছে, তার মানে আমরা বাহুর দৈর্ঘ্যটা আসলে বের করতে পারি। সো রম্বসের ক্ষেত্রে পরিসীমা থেকে বাহুটা বের করা পসিবল। সেকেন্ড কথা হচ্ছে কোণ দেওয়া থাকবে। সো আমরা বাহুটা আমরা এ জানি এবং আমাদের কোণটা ধরো এই থিটা দেওয়া। সো অ্যাঙ্গেল আর বাহু এই দুইটা দেওয়া থাকলে কি আমরা দেখে আসছি অলরেডি যে রম্বস আঁকা পসিবল। সো তোমার অ্যান্সার হবে বি নাম্বার বা রম্বস। সো এই তো গেল মোটামুটি, আমরা মোটামুটি একটু বিষয়গুলো একটু দেখার চেষ্টা করেছি। কোনো বিষয়ে ঝামেলা থাকলে কিংবা কনসেপ্টে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদেরকে বিষয়গুলো দেখার চেষ্টা করব। আর আশা করি ক্লাসটা তোমাদের কাজে লেগেছে। এরকম পরবর্তীতে আরও ক্লাসের জন্য তোমরা গ্রুপে কিংবা ফেসবুক পেজে তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। আশা করি আবারও দেখা হবে। দোয়া রেখো আমাদের জন্য। ভালো থেকো। আসসালামু আলাইকুম।